বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যারা আগামীতে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে একটি বিশেষ ক্লাস নিয়ে আসলাম ভাইয়েরা। অনেকের রিকোয়েস্ট এবং অনেকের যে বিষয় অবশ্যই যে ক্লাসগুলো করতে হয় সেই রকম কিছু ক্লাস আমরা আনতেছি আমাদের চ্যানেলে এবং আজকেও সেই ক্লাস এবং তোমরা হয়তো থাম্বনেল দেখে অলরেডি তোমরা এটা ধরতে পারছো যে কি নিয়ে আলোচনা করবো। So, আমরা বেশি দেরি করব না, যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয় বা অনেক লং হয়, কারণ ওয়ান শট সিকিউ মানেই হচ্ছে একটা অধ্যায় থেকে যত প্রকারের সিকিউ আছে, মানে বোর্ড কোশ্চেনে তোমাদের যে কোনো একটা অধ্যায় থেকে ধরো যত প্রকার সিকিউ আসতে পারে, ঘুরে ফিরে যাই আসুক। সো ওয়ান শট সিকিউ মানে সবগুলো সিকিউ তোমাদের এক ক্লাসে কভার করে দিব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে ভাইয়া তোমাদের, আমি একটু লিখি, তাই না? তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটা যদি কেউ অধৈর্য হয়ে দেখে তখন কিন্তু সে পারবে না, বিকজ এই ভিডিও অনেক লং হবে, তোমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে। হ্যাঁ, চাইলে ইয়া করতে পারো, এই যে 2x স্পিড দিতে পারো, এতে তোমার হয়তো বা তখন বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু যারা একটু মেধাবী ছাত্র আছো তাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা 2x স্পিডে দেখবা, বা 2x না দেখলে 1.5x স্পিড এরকম দিয়ে দেখবা। আচ্ছা, যাই হোক, আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 1। চ্যাপ্টারটার নাম হচ্ছে ভূতরাশি পরিমাপ। সো এখান থেকে আমাদের হচ্ছে ওয়ান শট সিকিউ সলভ। ওকে, আচ্ছা, এখন আমাদের এই ওদের যাবতীয় সিকিউ গুলো তো আমরা করবোই, কিন্তু কিভাবে করবো আরেকটা কথা, যদি শেষ পর্যন্ত করো আমি গ্যারান্টি দিলাম তুমি হচ্ছে 10 মার্ক নিম্নত বোঝাই করলে, 10 মার্ক নিম্নত বোঝাই করলে, পাশাপাশি তোমার তো এই অধ্যায়টা পড়তেই হতো, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায়ের সিকিউ গুলো সলভ করার জন্য আমাদের যে যে বিষয়গুলো জানা লাগবে বা যে যে সূত্র টুত্র গুলো আছে এগুলো একটু তোমাদেরকে বলে দিলে ভালো হয় নাকি? তো একটু দেখো, আমাদের এখানে টোটাল দুইটা, সর্বোচ্চ তিনটা টাইপের অঙ্ক আছে। তার মধ্যে একটা টাইপ, মানে আমি যদি মানে তিনটা টাইপ ধরি, যে টাইপ, মনে করো যে টাইপ 1 কি লিখতেছি আমি, এরপরে ধরো টাইপ 2, এরপরে ধরো টাইপ 3, অর্থাৎ তিনটা টাইপের ম্যাথ আছে, গ ঘ সব মিলিয়ে আর কি। না, গ ঘ নয়, মানে একটা সৃজনশীলের গ ঘ উভয় মিলে আমি একটা টাইপ ধরছি। সো দেখো, এটা হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 এর সিকিউ এটা হচ্ছে তোমার 100%, আমি ভাগ করতেছি, এই টাইপ 1 এর সিকিউ তোমার 90% আসার সম্ভাবনা। ক্লিয়ার আমার কথা? কিন্তু কিছু কিছু বোর্ড আছে, যেমন চট্টগ্রাম বোর্ডের কথা বিশেষভাবে তো উল্লেখ করবোই, আরো দুই তিনটা বোর্ডে হয়তো বা দেখা যাচ্ছে যে টাইপ 2 থেকে আসতেছে, অর্থাৎ টাইপ 2 হচ্ছে আসার সম্ভাবনা শতকরা 7% দিতে পারি। আর টাইপ 3 থেকে আসার সম্ভাবনা শতকরা 3%। আমার কথা কি সবাই বুঝতে পারছো? আশা করি পারছো। এখন কথা হচ্ছে টাইপ 1 এর অন্তর্ভুক্ত কি? টাইপ 1 এর অন্তর্ভুক্ত গ ঘ, তাই না? তাহলে গ নম্বরটা হচ্ছে তোমার এই সূত্র থেকে, এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, এটা হচ্ছে গ। আর ঘ নম্বরটা টাইপ 1 এর ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি। ভাই আমার কথা কি ধরতে পারছো? আপেক্ষিক ত্রুটি। তার মানে আমি যদি এই রিলেটেড সিকিউ একটা করি টাইপ 1 রিলেটেড, তাহলে আমার 90% হয়ে গেল। তাহলে আর বাকি টাইপ যে দুইটা আছে এটা আমি পরে বলতেছি, জাস্ট টাইপ 1 এর যে 90% এটা শেষ করার জন্য টাইপ 1 থেকে আমরা 4 থেকে 5টা সিকিউ সলভ করবো শুধুমাত্র টাইপ 1 এর, কারণ এটা করলেই তো তোমার 90%, তাই না? আচ্ছা, আমরা তাহলে শুরু করি এখন। টাইপ 1 এর ক্ষেত্রে গ নম্বরে আমাদের কোন সূত্র ইউজ হবে? আচ্ছা, যদিও শুধু এটাই যে গ নম্বরে থাকবে এমনটা না, এর চেয়ে ভিন্ন অঙ্কও থাকতে পারে। সো যাই হোক, সেটাও আমরা টাইপ 1 এ ধরবো। আচ্ছা দেখো, এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, এটা মূলত কি? এই সূত্রটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এই যে এল, এল হচ্ছে স্লাইড ক্যালিপার্সে কোনো বস্তুর দৈর্ঘ্য, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্টটা একটু বুঝতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, ওকে? এটার বিভিন্ন পার্ট আছে, মানে এই যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। ধরো বলে দিল প্রধান স্কেলের 20 ঘর, মানে 20 সেন্টিমিটার, তখন তোমাকে কি ধরতে হবে? প্রধান স্কেলের 1 থেকে 20 পর্যন্ত ধরতে হবে। ওকে, সো এটাকেই আমরা বলবো হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট। এরপরে আমাদের আছে ভি। ভি হচ্ছে কি? ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এখন এটা তো প্র্যাকটিক্যালি আমার দেখানো সম্ভব না, কারণ ভার্নিয়ার স্কেল তো আমি আনি নাই।
তাই না? তাহলে জাস্ট তুমি মনে রাখো ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন, এমনিতেই প্রশ্নে মান উল্লেখ করা থাকবে, তো কোনো ব্যাপার হবে না, চেনার দরকার নেই। আচ্ছা ভিসি, আর যারা এগুলো চিনো অর্থাৎ বেসিক ক্লাস করছো তারা তো চিনোই নাকি। ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে, এটা তোমরা বেসিক ক্লাসে জেনে নিও। এগুলো এমনিতেই আমরা অঙ্ক করলেই মোটামুটি ভাবে বুঝতে পারবো, যেহেতু এটা হচ্ছে সিকিউ ক্লাস, এখানে তো আর আমি বেসিক বুঝাবো না। প্রথম অধ্যায়ের উপর একটা অনেক বড় একটা লং ভিডিও আছে বেসিক ক্লাসের, সেটা তোমরা দেখে আসবা, প্লে লিস্টে করা আছে। আচ্ছা এখন এইটা থেকে আমাদের গ নম্বরটা আসে বেশিরভাগ ক্ষেত্রে। আর এইখানে আমাদের এই ভিসির একটা সূত্র আছে, দুইটা সূত্র আছে, বা ভার্নিয়ার ধ্রুবকের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এস ডিভাইডেড বাই এন, আর একটা হচ্ছে এস মাইনাস এক্স। কথা হচ্ছে আমি কোনটা ইউজ করব সেটা আমাদের প্রশ্ন, তাই না? সো বেশিরভাগ ক্ষেত্রে বা 100%-এর মধ্যে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে এই সূত্রটা তোমরা 99.99% ইউজ করবা। এই সূত্রটা ভিসি সমান এস বাই এন, অনেক সহজ হবে, অনেক সহজ হবে। এখন এস কি? এস হচ্ছে আমাদের প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘর। ক্ষুদ্রতম বলতে তুমি কি বোঝো, এটা আমাকে কমেন্টে জানাও দেখি। ক্ষুদ্রতম এক ঘর, তাহলে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘর কত বলো তো? আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এখানে আমাদের ক্ষুদ্রতম, এখানে কি 1 সেন্টিমিটার ক্ষুদ্রতম? কি হয়েছে, ফোকাস হয় না? আচ্ছা ফোকাস নাই হোক, সমস্যা নেই। তো আমাদের এই প্রধান স্কেলে কি 1 সেন্টিমিটার ক্ষুদ্রতম নাকি 1 মিলিমিটারটাকে আমরা ক্ষুদ্রতম ধরবো, এটা আমাকে জানাও তো। অবশ্যই কিন্তু 1 মিলিমিটার হচ্ছে ক্ষুদ্রতম ঘর আমাদের এই প্রধান স্কেলের ক্ষেত্রে, তাই না? তার মানে আমি এই জিনিসটা ধরে নেব যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর অর্থাৎ এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। আমার কথা কি কেউ বুঝতে পারছো? 1 মিলিমিটার, এটা কি এস এর মান, এটা ফিক্সড মান। কিন্তু যদি প্রশ্নে দেয়া থাকে না 1 মিলিমিটার নয় 1 সেন্টিমিটার, তখন তো সেটা ইউজ করতেই হবে। কিন্তু আমরা সাধারণভাবে 1 মিলিমিটার এটা এস এর মানটা ইউজ করবো। এরপরে এন কি? এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটা অবশ্যই আমাদের কোথায় দেওয়া থাকবে? প্রশ্নে উল্লেখ করা থাকবে। আর এটা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বা প্রায় সব সময় আমরা এই ভিসি সূত্র ইউজ করব। আর একটা হচ্ছে প্রধান স্কেলের এক ঘর বিয়োগ, যদি ভার্নিয়ার স্কেলের এক ঘর থাকে তাহলে আমরা এটা বিয়োগ করব। এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগ। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ অর্থাৎ 1 মিলিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। বাট এটা কঠিন, এটা করতে গেলে তোমাকে আগে এক্স এর মানটা বের করতে হয়, এস এর মান বের করতে হয়, কঠিন হয়। বাট আমি বলবো এটা সাজেস্ট করতেছি, এটা করবা। আচ্ছা এরপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, দেখো মোটামুটি ভাবে এগুলো জানলেই হবে। সো আরো কিছু বেসিক আছে, তো সো সেগুলো এখন নয়, আমরা অঙ্ক শুরু করি তাহলেই এমনিতেই বুঝতে পারবা। ওকে তাহলে দেখো আমরা প্রথম অঙ্কের দিকে চলে যাই। এবং তোমাদের এই ক্লাসটা আমি এই ক্লাসটা এর আগেও আমি শুরু করছিলাম, স্টার্ট করছিলাম ভিডিও, এবং তখন আমি এই প্রথম সিকিউটাও করছিলাম, কিন্তু পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা কেটে দিয়েছি। যার কারণে দেখো সিকিউয়ে কিন্তু এখনো দাগ দাগ দেয়া আছে। এই ভিডিওটা তো আপলোড করতে পারবোই না এখন, নতুন করে আবার করতেছি। তো যার কারণে আমি আলাদা করে আর কোশ্চেনটা না লিখে ওইটাই দেখাচ্ছি। দেখো আমরা এখন সলভ করি ইনশাল্লাহ, আর কিছু জানতে হবে না। থাক, আমরা এমনিতেই যখন বুঝতে পারবো তখনই এগুলো হয়ে যাবে, এমনিতে অঙ্ক করলেই ক্লিয়ার হবে। আচ্ছা দেখো তো দেখা যায় কিনা। মোটামুটি ভাবে একদম ফ্রেশ আছে, কি আছে? ফ্রেশ আছে না? হ্যাঁ ফ্রেশ আছে। আচ্ছা তোমরাই পড়ো কি বলছে। একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেল পার্ট 6.4 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের 20 ঘর, প্রধান স্কেলের 19 ঘরের সমান, দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। আচ্ছা এখন তোমাকে যেটা প্রথমেই বলছে ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। কি বলছে ভাইয়া? ভার্নিয়ার সমপাতন। বলো তো আমরা কই দেখছি ভার্নিয়ার সমপাতন? এই যে একটু আগেই কিন্তু আমরা দেখছি ভার্নিয়ার সমপাতন মূলত হচ্ছে এইটা। তাহলে আমি যদি ভার্নিয়ার সমাপতন বের করতে চাই, আমার এল লাগবে, এম লাগবে, ভিজি লাগবে। তাহলে এল কি? এল হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সে কোনো বস্তুর দৈর্ঘ্য। তাহলে একটু খেয়াল করো তো এখানে কি দেয়া আছে, আমরা সমাধান করি তাই না? সমাধানটা করি। আচ্ছা গ নম্বরটা দেখো, গ নম্বরের ক্ষেত্রে আমরা সমাধানের ক্ষেত্রে কি করব? দেখো তো এখানে প্রথমে আমাদের আমরা সূত্র জানি কি, এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, অর্থাৎ এই ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, এটা নির্ণয় করব। তাহলে আমাদের মান লাগবে এল এর। এল কি? ভার্নিয়ার স্কেলে কোন বস্তুর দৈর্ঘ্য বা স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্য। দেখো তো এখানে কি আছে, এই যে এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। তার মানে এল এর মান হচ্ছে আমাদের 6.48 সেন্টিমিটার। এই দিকে খেয়াল রাখবে, এটা সেন্টিমিটার নাকি মিটার নাকি মিলিমিটার, খেয়াল রাখতে হবে কিন্তু এইদিকে। আচ্ছা এরপরে আমাদের লাগবে হচ্ছে কি এম। এম কি? প্রধান স্কেল পার্ট বা প্রধান স্কেলে ভাগ সংখ্যা।
তাহলে দেখো যেখানে প্রধান স্কেল পার্ট দেওয়াই আছে 6.4 সেন্টিমিটার, তাহলে আমরা এখন লিখে দেব এম সমান 6.4 সেন্টিমিটার। খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর আমাদের লাগবে কি ভিসি, ভার্নিয়ার ধ্রুবক, কিন্তু এখানে কোথাও উল্লেখ করা নাই ভিসি সমান কত, ভার্নিয়ার ধ্রুবক এত উল্লেখ করা নাই। বাট আমরা সূত্র জানি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করব কি ভিসি সমান এস ডিভাইডেড বাই এন। এস হচ্ছে কি প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান, যেটা আমরা শিখেছি 1 মিলিমিটার ফিক্সড। আর এন কি, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো এখানে কিন্তু বলেইছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, তার মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। ক্লিয়ার আমার কথা? আর যদি এখানে উল্লেখ করা থাকতো যে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান 1 সেন্টিমিটার, তখন আমরা 1 সেন্টিমিটার ইউজ করতাম, 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার ইউজ করতাম। কিন্তু এখানে উল্লেখ নাই বিধায় আমরা 1 মিলিমিটার এটা আমরা লিখবো ফিক্সড মান। বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এই 1 মিলিমিটারই আমরা ধরে নিই। এবার এমনকি প্রশ্নেও যদি থাকে দেখবো 1 মিলিমিটারই আছে, কারণ 1 মিলিমিটারই তো আমাদের প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘর। কিন্তু আমার কাছে তো ক্যালকুলেটর, আচ্ছা একটু তোমরা ওয়েট করতে হবে। আচ্ছা দেখো, ক্যালকুলেটরটা একটু লাগবে। তো দেখো তো আমাদের ভিসির মানটা কত চলে আসে, ক্যালকুলেটর আবার ওপেন হয় না। তাহলে দেখো 1/20 কত চলে আসে ভাইয়া, 0.05। 0.0 দেখতে পাচ্ছ তোমরা? 0.05, কিন্তু মিলিমিটার না সেন্টিমিটার, অবশ্যই মিলিমিটার এককেই কিন্তু আসছে। এখন কথা ভাইয়া, এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, বাট এটা এখানে কি করে মিলিমিটার হিসেবে। সো এই জন্যই বলেছিলাম এগুলোর দিকে লক্ষ্য রাখবা, যদি এগুলো ঠিক না করে এমনিতেই তুমি মান বসিয়ে করো, অ্যান্সার কিন্তু রং আসবে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সবগুলোর একক ঠিক রাখতে হবে, মিলিমিটার থেকে এটাকে সেন্টিমিটার করতে হবে। কিভাবে করবা এগুলো আশা করি জানো, যে মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে একে আমরা 10 দ্বারা ভাগ করব। কত দ্বারা, 10 দ্বারা, তাহলে আমাদের চলে যেটা আসবে, এত লেখার দরকার নেই, যে এটা আসবে 0.005 সেন্টিমিটার আসবে। ক্লিয়ার? তাহলে এখন তুমি জাস্ট মানটা বসিয়ে ভি এর মানটা নির্ণয় করো, বা ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। এল হচ্ছে 6.48 সমান এম কত 6.4 প্লাস ভি এর মান বের করব, ভিসির মান 0.005। এখন আমরা কি করব দেখো তো, 6.48 মাইনাস যদি এবার 6.4 করি, অর্থাৎ এইটা প্লাস ছিল এপাশে, এবার শেষে মাইনাস হলো, এটা সমান আমরা পাবো হচ্ছে 0.005 ইন্টু ভি, তার মানে 0.005 ভি। ওকে, আচ্ছা আমরা একটু ওলট পালট করি, অর্থাৎ এইটা এই পাশে আর ওইটা এই পাশে নিয়ে যাই, অর্থাৎ 0.005 ভি সমান কত হবে, 6.48 থেকে যদি মাইনাস 6.4 করি, আমরা পাবো হচ্ছে 0.08, তাই না ব্যাপারটা? আচ্ছা, এবার আমরা শুধু ভি নির্ণয় করব, তাহলে ওখানে আছে 0.08, ভাগ হয়ে যাবে আমাদের এইটা 0.005। ক্লিয়ার? তাহলে এবার একটু খেয়াল করো, এটা তো সমস্যা, জিরো, আচ্ছা ওকে। সো দেখো আমরা তাহলে ভাগ করে ফেলি, তাই না? 0.08 ডিভাইডেড বাই হচ্ছে 0.005। আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া 16। আর ভার্নিয়ার সমাপতনের কোনো একক নাই। ওকে, তাহলে আমাদের ভার্নিয়ার সমাপতন কত, অ্যান্সার হবে 16 অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ভাইয়া আমাদের ঘ নম্বরটা। বাট ঘ নম্বরটা করার আগে, ঘ নম্বর কি বলছিলাম বলো তো, টাইপ 1 এর ক্ষেত্রে ঘ নম্বর মনে আছে, আপেক্ষিক ত্রুটি, তাই না? আচ্ছা, সো আমরা আপেক্ষিক ত্রুটির মূলত সূত্রটা আগে দেখে নিই। দেখো ভাইয়া, এটা তো আমাদের হচ্ছে এই যে দেখো টাইপ 1 এর ক্ষেত্রে এটা হচ্ছে গ, আর ঘ হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এই আপেক্ষিক ত্রুটির একটা সূত্র আছে, এটা আগে তোমাদেরকে জানতে হবে। আপেক্ষিক ত্রুটি, আচ্ছা, এইটা সমান হচ্ছে ভাইয়া চূড়ান্ত ত্রুটি, এটা সূত্র, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই হচ্ছে পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান। ক্লিয়ার আমার কথা? পরিমাপকৃত মান, এটা হচ্ছে কি আমাদের সূত্র। এখন আমাদের ঘ নম্বরে দেখো তারা কি বলছে, বলছে যে ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। যদি এই ধরনের কোনো কথা দেখো যে যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা, বা পরিমাপ করা সঠিক আছে কিনা,
তারা পরিমাপ করতে পারলো কিনা, এইরকম কথা। মানে এক কথায় যেটা বোঝাচ্ছে কি, এইরকম একটা ভাব বোঝাচ্ছে যে নির্ভরযোগ্য হবে কিনা। এইরকম কথা শুনলেই তোমরা মনে করবা এর আপেক্ষিক ত্রুটিটা বের করতে হবে। অর্থাৎ আপেক্ষিক ত্রুটি বলতে বোঝায়, সাপোজ আমি এইটা বললাম যে এটা হচ্ছে আমাদের বললাম হচ্ছে এটা হচ্ছে আমাদের কত, সাপোজ বললাম 5 ইঞ্চি, যে কলমটা আমাদের 5 ইঞ্চি। এখন আমি কি একদম 100% সঠিক বললাম? তোমরাই বলো দেখি 100%। আমি যদি প্রধান স্কেল দিয়ে মেপেও দেখি ভাইয়া, দেখো সাপোজ আমরা প্রধান স্কেলে এটা পাইলাম হচ্ছে 6 ইঞ্চি। আচ্ছা আমি 6 ইঞ্চির একটু বেশি, বাট এমন জায়গায় এটা পড়ে গেছে যেটা আসলে পরিমাপ করাও যাচ্ছে না। সো মানে এত নিখুঁত ভাবে আমরা যেতে পারতেছি না, বাট আমরা সরাসরি বলতেছি 6, এটা হচ্ছে 6 ইঞ্চি। কিন্তু 100% কিন্তু আমার কথা সঠিক নয়। তাহলে কি আমার অ্যান্সার ভুল হবে? না, অ্যান্সার ভুল হবে না। কিন্তু যদি দেখা যায় যে আমার 100% সঠিক না হলেও 90, 91, 92, 93, এক কথায় 90 এর উপরে সঠিক আছে, তবেও কিন্তু মানুষ ধরে দেবে না এটা সঠিক আছে, কারণ 90%, 91% এর সঠিক, তার মানে এটা সঠিক আছে। কিন্তু যদি দেখা যায় ভাইয়া আমি এমন কথা বলছি যে এটা 5 ইঞ্চি, তাহলে আমার কথা কিন্তু কি একদম দেয়া যাবে যে 40% সঠিক। এর কি 40% সঠিক, তখন কি আমার কি নির্ভরযোগ্য? এটা কখনোই না। তার মানে আপেক্ষিক ত্রুটি বলতে বোঝায় যে একটা বস্তুর আমরা আপেক্ষিক ত্রুটি বের করে দেখব, যদি সেটা 10% হয় আপেক্ষিক ত্রুটি বা 10-এর কম হয়, তখন আমরা বলবো হ্যাঁ এটা নির্ভরযোগ্য। 100-র মধ্যে কি জাস্ট 10% ত্রুটি তার আছে, বা জাস্ট 9% তার ত্রুটি আছে, সো নির্ভরযোগ্য। বা যদি দেখা যায় আমার ত্রুটি 40%, 30%, তখন কি ওটাকে যথেষ্ট নির্ভরযোগ্য বলবো? না, কারণ ওর চেয়েও নির্ভরযোগ্য ভাবে মাপা সম্ভব। আমার কথা আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা কি করব, যেহেতু বলছে এটা নির্ভরযোগ্য হবে কি না, ইট মিনস আমাকে বের করতে হবে আপেক্ষিক ত্রুটি, যে ত্রুটিটা কেমন। ত্রুটি বের করার পরেই আমি বলবো এটা নির্ভরযোগ্য হবে অর নট। তাহলে আমি মূলত বের করব হচ্ছে আপেক্ষিক ত্রুটি ভাইয়া। মূলত কি বের করব? আপেক্ষিক ত্রুটি। এখন এখন ভাইয়া আমি কিছু কথা বলতেছি, তোমরা শোনো। আচ্ছা, আপেক্ষিক ত্রুটি সমান কত? চূড়ান্ত ত্রুটি। সো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কত? পরিমাপকৃত মান। কিন্তু এইখানে আমরা পরিমাপকৃত মানও দিতে পারি, কিন্তু মান না দিয়ে আমরা কি করব, যেহেতু এটা হচ্ছে আয়তন পরিমাপ, তার মানে পরিমাপকৃত আয়তন লিখবো। এবার যদি এখানে বলতো দৈর্ঘ্য পরিমাপ, আয়তনের জায়গায় যদি দৈর্ঘ্য পরিমাপ, তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য। যদি বলতো ক্ষেত্রফল পরিমাপ, তার মানে পরিমাপকৃত ক্ষেত্রফল। সূত্রটা এইভাবে চেঞ্জ হবে। এখন আমার চূড়ান্ত ত্রুটি বের করতে হবে, আর পরিমাপকৃত আয়তন তো আমরা পাই নাই এখনো, বাট পাবো। কিভাবে পাবো? এই অঙ্কটার একটু সিস্টেমটা তোমাদেরকে ধরতে হবে। সিস্টেমটা ধরার জন্য তুমি প্রথম অঙ্কতে সিস্টেম কখনোই ধরতে পারবা না, আমি চ্যালেঞ্জ করলাম, যদি আগে তুমি না দেখে থাকো। তাহলে এখন কথা হচ্ছে আমি 5টা অঙ্ক করাবো ভাইয়া, তুমি এই চিন্তাটা জাস্ট মাথায় রাখো। 5টা অঙ্ক তুমি যদি এই 5টা করো, একই নিয়মের 5টা, এই জাস্ট আপেক্ষিক ত্রুটি, তাহলে কিন্তু তোমার একদম আপেক্ষিক ত্রুটি বের করা তুমি নিজেই পারবা, 100টা পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে তুমি যদি প্রথমটা দেখো, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আমি আপেক্ষিক ত্রুটি বের করলাম, তুমি দেখলা কিন্তু কিছু বুঝলা না, মনে করলা ভালো লাগলো না, আমি চলে যাই, এটা করলে তুমি এখনই ক্লাস থেকে বেরিয়ে যাও, কোনো সমস্যা নেই। সুতরাং তোমার কাজ হবে আগে 5টা অঙ্কই করা। 5টা আমি যখন করাবো, তারপরে তুমি কমেন্টে জানাবা যে আপেক্ষিক ত্রুটি তুমি শিখতে পারছো কিনা, এটা আমার কথা। আর তুমি একটা দেখেই বলবা না ভালো লাগলো না, আমি চলে যাই, এটা কিন্তু কখনোই ভাইয়া কাম্য হবে না। আচ্ছা, এখন আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, যান্ত্রিক ত্রুটি বের করতে হবে। যান্ত্রিক ত্রুটি। আচ্ছা, যান্ত্রিক ত্রুটি আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের মেইন কোশ্চেন। তাহলে দেখো, এখানে আমাদের দেয়া আছে যে এই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে 6.48 সেন্টিমিটার। আর এই যে পরিমাপটা আমরা করছি, এখানে আমাদের ত্রুটি হচ্ছে 4%। এটা কি পরিমাপে ত্রুটি? দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি, কিন্তু আমাকে বলছে কি আয়তন পরিমাপের ত্রুটি। তাহলে আমাদের যান্ত্রিক ত্রুটিটা হচ্ছে আমরা যে দৈর্ঘ্যটা পরিমাপ করছি, এই দৈর্ঘ্যর কতটুকু ত্রুটি হয়েছে, এটা হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি। তাহলে দৈর্ঘ্য এর 4% ত্রুটি, তার মানে যান্ত্রিক ত্রুটি হচ্ছে আমাদের 6.48 এর এর কত? 4%। ভাইয়া ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন এর মানেই গুণ, এই জিনিসটা আশা করি প্রত্যেকেই জানো। কোন জায়গায় যদি এর লেখা থাকে, এর মানেই হচ্ছে গুণ 4%। তার মানে যান্ত্রিক ত্রুটিটা কত আসে তোমরা আমাকে জানাও দেখে। 6.4 দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো 6.48
ইন্টু হচ্ছে 4%। তাহলে আমি যেটা পাচ্ছি এটা হচ্ছে ভাইয়া 0.2592। এটা হচ্ছে কি আমাদের যান্ত্রিক ত্রুটি। আচ্ছা, যান্ত্রিক ত্রুটি বের করার পর আমাদের মূলত প্রথমে আমাদের কি দৈর্ঘ্য পরিমাপ করে যেটা পাওয়া গেছে সেটা আগে লিখলে ভালো হয়। যে দৈর্ঘ্য আমরা পাইছি কত, মূলত 6.48 সেন্টিমিটার। আচ্ছা, আর দৈর্ঘ্য পরিমাপে যেহেতু 4% ত্রুটি ছিল তাই জন্য যান্ত্রিক ত্রুটি আসলো এইটা। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া সর্বোচ্চ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো, একটা দেখেই কিন্তু বোঝা সম্ভব নয়। প্রথমে আগে কি করবা, সর্বোচ্চ দৈর্ঘ্য বের করবা। সর্বোচ্চ দৈর্ঘ্য কোনটা? এই যে এইটাতে আমাদের ত্রুটি হয়েছে কিন্তু 4%, অর্থাৎ এইটা। তাহলে আমি যদি এই প্রধান দৈর্ঘ্য থেকে এই ত্রুটিটা যোগ করি তাহলে কিন্তু আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য আসবে, তাই না? মানে এটা সর্বোচ্চ হতে পারে কারণ আমাদের ত্রুটি এত। তার মানে আমি যদি এটা আর এটা যোগ করি তাহলে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্যটা কিন্তু চলে আসবে, এর বেশি আর হতে পারে না কারণ ত্রুটি তো এত, তাই না ব্যাপারটা? তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য হবে এই মেইন দৈর্ঘ্য প্লাস হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি 0.2592। দেখো তো ভাইয়া কত আসে, 6.48 প্লাস আমাদের অ্যান্সার আমি পাবো হচ্ছে এখানে 6.7392। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য। এবার কি করব, সর্বনিম্ন দৈর্ঘ্য বের করব, অর্থাৎ এইটার নিচে আর দৈর্ঘ্য হতে পারে না। সেটা কিভাবে, এই মেইন দৈর্ঘ্য থেকে জাস্ট যান্ত্রিক ত্রুটিটা বিয়োগ করব। তাহলে যেটা আসবে এর নিচে আর দৈর্ঘ্য হতে পারে না, এটাই সর্বনিম্ন। তার মানে এখন আমরা নির্ণয় করব হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য কত। তাহলে তোমরাই বলো ভাইয়া, সর্বনিম্ন দৈর্ঘ্য এই মেইন দৈর্ঘ্য থেকে আমি কি করব, যান্ত্রিক ত্রুটিটা বিয়োগ করব। তো লিখে নিও, দেখো আমাদের কত অ্যান্সার আসে। 6.48 মাইনাস হচ্ছে আমাদের 0.2592। তাহলে আমি যেটা পাচ্ছি 6.22 এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দৈর্ঘ্য। এগুলো অবশ্যই সেন্টিমিটার, তাই না? তাহলে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য শেষ, সর্বনিম্ন দৈর্ঘ্য শেষ, মেইন দৈর্ঘ্য শেষ। এবার আমাকে যেটা করতে হবে, দৈর্ঘ্য থেকে আয়তনে যেতে হবে, কারণ আমাকে কিন্তু বলছে আয়তন পরিমাপে ত্রুটি। তাহলে আমি কি করলাম, দৈর্ঘ্য বের করলাম, সর্বোচ্চ দৈর্ঘ্য বের করলাম, সর্বনিম্ন দৈর্ঘ্য বের করলাম। এখন যেহেতু দৈর্ঘ্য থেকে আয়তন কিভাবে যায়, আমরা কিন্তু এই জিনিসটা জানি, দৈর্ঘ্যর ওপর যদি ভাইয়া কিউব করা যায় তবেই কিন্তু আমরা আয়তনে যেতে পারি। দৈর্ঘ্য কিউব করলে আয়তন, আর যদি দৈর্ঘ্যের উপর স্কয়ার করি তাহলে ক্ষেত্রফল। বিষয়গুলো আশা করি জানো। তাহলে আমি এখন কি করব, মেইন আয়তন বের করি। তাহলে এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে আয়তন কত হবে বলো তো। এই মেইন দৈর্ঘ্যের উপর আমরা কিউব করব, 6.48 কিউব। ভাইয়া কত আসে দেখো তো, 6.48 এইটার উপর আমরা কিউব করলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 272.097 ধরে নাও, এই পর্যন্তই। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন আয়তন, বাট এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, তাই না? এটা একক হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যেহেতু সর্বোচ্চ দৈর্ঘ্য আছে তাহলে এই সর্বোচ্চ দৈর্ঘ্য থেকে আমরা এখন কি করব, সর্বোচ্চ আয়তন বের করে নেব। তাহলে এবার আমাদের কাজ কি, সর্বোচ্চ আয়তন। সর্বোচ্চ আয়তন কোনটা হবে, ওই সর্বোচ্চ দৈর্ঘ্যকে কিউব করব আমরা জাস্ট। তাহলে এই সর্বোচ্চ দৈর্ঘ্য যেহেতু 6.7392, এটার উপর জাস্ট কিউব করব। তাহলে এইবার দেখো 6.7392 এটা না, হ্যাঁ এটার উপর আমরা এখন কিউব করলাম। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া 266। এটা কি আমরা করলাম, ভুল করলাম নাকি? এটাই বেশি হলো এটাই কম হলো মানে। আচ্ছা, 6.48 এটার উপর আমরা কিউব করছি, এটা হচ্ছে আমাদের মেইন দৈর্ঘ্য। সর্বোচ্চ দৈর্ঘ্য কোনটা হবে, এইটার উপর কিউব। তাহলে এটার উপর কিউব হলে তো এর চেয়ে বেশি আসার কথা, তাহলে এটাই আমরা মেবি ভুল করছি। 6.4392। ও আচ্ছা, সর্বোচ্চ দৈর্ঘ্য কত, 6.73 হতো তাই না, আমরা 43 লিখছি কেন? এখানে আমাদের 6.73। আচ্ছা এবার করি আরেকবার, 6.7392 এটার উপর আমরা দিলাম হচ্ছে কিউব। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া 306। দেখছো এটা হচ্ছে কত বেশি, 306.07 ধরে নাও, এটাও সেন্টিমিটার কিউব। আচ্ছা, এরপরে আমাদের যেহেতু সর্বনিম্ন দৈর্ঘ্য আছে তাহলে সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে কি পাওয়া যাবে, সর্বনিম্ন আয়তন পাওয়া যাবে। ব্যাপারটা কি আমার বুঝতে পারছো? তাহলে সর্বনিম্ন আয়তন,
কি হবে বলতো, জাস্ট আমরা এই সর্বনিম্ন দৈর্ঘ্যকে কিউব করব, 6.2208 কিউব। আচ্ছা, এবার আমরা করে দেখি 6.2208, এরপরে আমরা কি করব, কিউব দেব। তাহলে আমরা পাবো হচ্ছে ভাইয়া 240.73 সেন্টিমিটার কিউব। আচ্ছা, আমাদের মোটামুটি ভাবে যা যা করা দরকার তা তা করা শেষ। এখন আমাদের যা যা পাইলাম ভাইয়া, দেখো এখন আমাদের করণীয়টা জাস্ট একটু তোমাকে দেখাই। দেখো ভাইয়া, এখন আমরা কি করব, আমাদের তো মেইন দরকার কি চূড়ান্ত ত্রুটি। আর পরিমাপকৃত আয়তন কোনটা বলো তো, এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের পরিমাপকৃত আয়তন, কারণ মেইন আয়তনটাই হচ্ছে পরিমাপকৃত আয়তন। আর চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করব? চূড়ান্ত ত্রুটি বের করার ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে ত্রুটি সমূহ নির্ণয় করব, এই আয়তন থেকে ত্রুটি সমূহ নির্ণয় করব কিভাবে। দেখো, ত্রুটি সমূহ নির্ণয় করব কিভাবে, আমাদের দুইটা ত্রুটি পাবো আমরা। কেমন কেমন, একটা হচ্ছে সর্বোচ্চ আয়তন থেকে প্রধান আয়তন বিয়োগ করলে একটা ত্রুটি পাবো, অর্থাৎ আমাদের 306.07, এইটা থেকে যদি আমরা মেইন আয়তন কত, মেইন আয়তন হচ্ছে 272.097 বিয়োগ করি, তাহলে আমরা একটা ত্রুটি পাবো। সেটা কত বলতো, 306.07 মাইনাস 272.097। ক্লিয়ার? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া 33.97। এটা একটা আমাদের ত্রুটি। আর একটা ত্রুটি হচ্ছে এই প্রধান আয়তন থেকে, অর্থাৎ 272.097 থেকে সর্বনিম্ন আয়তনটা, অনেকেই বলো ভাইয়া এটা থেকে এটা বিয়োগ করা যায় না, না করলে তোমার অ্যান্সার আসবে মাইনাস। সুতরাং তোমাকে প্লাস আনার জন্য কি করতে হবে, এই মেইন আয়তন থেকে সর্বনিম্ন আয়তনটা বিয়োগ করতে হবে। তাহলে একটা ত্রুটি হচ্ছে সর্বোচ্চ আয়তন থেকে মেইন আয়তন বিয়োগ, আর একটা ত্রুটি হচ্ছে আয়তন থেকে সর্বনিম্ন আয়তন বিয়োগ। তাহলে এটা বিয়োগ হচ্ছে আমাদের 240.73। দেখো তো ভাইয়া এইটা কত আসে, 272.097 বিয়োগ 240.73। তাহলে আমরা পাচ্ছি 31.36। আচ্ছা, এখন আমাদের মূলত ত্রুটি হচ্ছে এই দুইটা, ত্রুটি সমূহ হচ্ছে এই দুইটা। এখন আমাদের তো দরকার চূড়ান্ত ত্রুটি কোনটা, মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, সব সময় মনে রাখবা, চূড়ান্ত ত্রুটি হচ্ছে এইখানে যে এই ত্রুটি সমূহের মধ্যে যে ত্রুটিটার মানটা বেশি, সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। অলওয়েজ মনে রাখবা, সব সময় মনে রাখবা, অল টাইম মনে রাখবা, যে চূড়ান্ত ত্রুটি হচ্ছে ভাইয়া সর্বোচ্চ যে ত্রুটিটা আমরা পাবো। তাহলে লিখবা অতএব চূড়ান্ত ত্রুটি। দেখো তো ভাই এখানে সর্বোচ্চ ত্রুটি কোনটা, 33.9 নাকি 31.36, কোনটা সর্বোচ্চ মনে হয় তোমার কাছে? অফকোর্স 33.997। তাহলে এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি পেয়ে গেলাম। এখন জাস্ট তুমি আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করে ফেলো। চূড়ান্ত ত্রুটির মান 33.97, আর পরিমাপকৃত আয়তন বা মেইন আয়তন আমরা পেয়েছিলাম 272.097। ভাইয়া সূত্রতে আমাদের একটু ভুল আছে, বা ভুল নেই বলতে পারো, কিন্তু এই জিনিসটা একটু মনে রাখবা, আপেক্ষিক ত্রুটি সবসময় আমাদের পার্সেন্ট আনতে হয়, কারণ ত্রুটিটা আমরা হিসাব করি কয় পার্সেন্ট ত্রুটি হলো। আর পার্সেন্ট আনতে গেলে আমরা কি করব, এর সাথে 100 গুণ করে দেব, তখন আমাদের সূত্রটা দাঁড়াবে এই রকম। তাহলে এখন আমাদের কাজ কি হবে, এইটার সাথে আমরা পার্সেন্ট আনার জন্য 100 গুণ করে দেব। তাহলে এখন দেখো তো কত আসে। তাহলে দেখো উপরে আমাদের 33.97, এইটা ইন্টু হচ্ছে আমাদের কত 100 সমান এত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 272.097। ওকে ভাইয়া, তাহলে আমি পাচ্ছি হচ্ছে তোমার 12.4% ত্রুটি। 4% কি আপেক্ষিক ত্রুটি। তাহলে আমাদের দেখো তো আপেক্ষিক ত্রুটির মানটা কত, 12.4%। আমি বলেছিলাম যদি 90 বা মানে, তাহলে সঠিক কত বলতো, সঠিক সঠিক তাহলে কি, সঠিক হচ্ছে আমাদের কত বলতো, অবশ্যই 100 থেকে আমাদের এই আপেক্ষিক ত্রুটিটা বিয়োগ করব 12.4। তাহলে সঠিক আমাদের আসতেছে হচ্ছে 87%।
87.51%। এখন একটা জিনিসের 100% তো সঠিক হবে না আমরা জানি, বাট যদি 90 এর উপরে সঠিক হয় তাও আমরা বলতে পারি না মোটামুটি ভাবে সঠিক আছে, কিন্তু এটা 90 এর অনেক নিচেই আসছে বলতে পারো, 87, কই 100 কই 87, তার মানে এটা যথেষ্ট নির্ভরযোগ্য নয়। বা তুমি এইখানেই বলতে পারো, এখানে আর আনার দরকার নেই, উত্তর তোমার হয়ে গেছে, আপেক্ষিক ত্রুটি নির্ণয় মানে হয়ে গেছে। যেহেতু আমাদের আপেক্ষিক ত্রুটি 10-এর চেয়ে বেশি, আমরা এটা লিখতে পারি, তুমি লিখতে পারো যদি 10-এর চেয়ে কম আপেক্ষিক ত্রুটি 10%-এর চেয়ে কম হয়, তাও সেটাকে আমরা আপেক্ষিক ত্রুটি সেটা রাখলেও আমরা যথেষ্ট নির্ভরযোগ্য বলতে পারতাম, বাট যেহেতু এটা 10-এর চেয়ে বেশি হয়ে গেছে ত্রুটি, তার মানে এটা যথেষ্ট নির্ভরযোগ্য নয় অ্যান্সার। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো সবাই? প্রথমটাই আমি একটু বিস্তারিত ভাবে তোমাদেরকে জানাইলাম, প্রথমটা একটু বিস্তারিত ভাবে জানানো হলো, তাই না? প্রথমটাকে একটু বিস্তারিত ভাবে জানাইলাম না? আশা করি পরবর্তীগুলো তোমাদের আরো অনেক সহজ বা ইজি লাগবে। প্রথমটাই আমাদের মোটামুটি ভাবে 33 মিনিট সময় লাগলো। আচ্ছা যাই হোক, আমরা তাহলে নেক্সট সিকিউরে ইনশাল্লাহ চলে যাই। আধা ঘন্টা লাগলো শুধুমাত্র একটা সিকিউর সলভ করতে। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট সিকিউরে। এগুলো এখন আমরা দ্রুত সলভ করব। আর আপেক্ষিক ত্রুটি কি এগুলো তোমরা এমনিতেই বুঝতে পারবে এখন। আপেক্ষিক ত্রুটি এমনিতে আমার মনে হয় যে তোমরা এই প্রথমটাতেই ক্লিয়ার হয়ে গেছো। বলা হয়েছে স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ এত, ভার্নিয়ার সম্পাদন এত, ভিসির মান অলরেডি দেয়া আছে। ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান, এটা একটু হচ্ছে তোমার ভিন্ন টাইপের কোশ্চেন। ভার্নিয়ার স্কেলের কত ভাগ, আমাদের এইটা কেন আমি আগে নিচ্ছি, এটা আগে তোমাদেরকে দেখানো উচিত হবে না। আগে তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ভাই এইটা, এই যে দেখো এখানে কি বোঝাচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের উপরেরটা ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল। আচ্ছা, ভার্নিয়ার স্কেলে দেয়া আছে কয় ঘর, 20 ঘর। আর মূল স্কেলের এখানে 1 2 3, সরি এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কত আমাদের 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার বলতে পারো। আচ্ছা যাই হোক, এখানে আমাদের টোটাল জিনিসটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাই না? আচ্ছা এখানে লেখা আছে দেখো, পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের, অর্থাৎ এইটা দ্বারা একটা সুষম ঘনকের কি করা হলো, ধার 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হলো। এক্ষেত্রে মূল স্কেল পার্ট এত, দৈর্ঘ্য পরিমাপ, আচ্ছা যাই হোক ওগুলো কোনো ব্যাপার না, আমরা সরাসরি অঙ্কতে দেখি কি বলছে। বলছে যে ঘনকের ধার পরিমাপে সময় ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। এক কথায় আমাকে এল সমান এম প্লাস ভি ইন্টু বেজে এই সূত্র ইউজ করে ভি এর মানটা নির্ণয় করতে হবে, লাগবে হচ্ছে এল এর মান। তাহলে দেখো তো এল কি, এল হচ্ছে ভার্নিয়ার স্কেলে মানে স্লাইড ক্যালিপাসের দৈর্ঘ্য, তাহলে এখানে কিন্তু বলেছে ঘনকের ধারের যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে কত, এটা দিয়ে দিছে তাই না, 2.96, তাহলে এল এর মান হচ্ছে আমাদের 2.96 সেন্টিমিটার কিন্তু। এরপর আমাদের লাগবে হচ্ছে এম প্রধান স্কেল পার্ট, এখানে কিন্তু বলেছে মূল স্কেল পার্ট 2.9 সেন্টিমিটার, 2.9 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপর আমাদের লাগবে হচ্ছে কি ভিসি, ভিসি কিন্তু তোমার অলরেডি কি বলে দেয়া আছে, না ভিসি বলে দেয়া নাই, বাট আমরা জানি ভিসি সমান কি এস বাই এন, এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। এখন তুমি যদি এখানেও দেখো, এখানেও কিন্তু 1 মিলিমিটার করেই সর্বনিম্ন দাগ আছে তাই না। এখন ডিভাইডেড বাই এন, এন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তো এখানে কিন্তু বলেই দিয়েছে ভার্নিয়ার স্কেলে এখানে 20 ঘর আছে, তাহলে এই যে দিয়ে দিলাম 20। এখন দেখো তো কত আসে, 1/20, 1 ভাগ হচ্ছে 20, 0.05, বাট এটা অবশ্যই মিলিমিটারে আসবে, 0.05 মিলিমিটার, বাট এটাকে যেহেতু আমাদের সেন্টিমিটার করতে হবে সুতরাং আসবে হচ্ছে 0.005 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন তুমি এখান থেকে এল এর মানটা নির্ণয় করে নিও। ওকে ভাইয়া, আমার কথা বুঝতে পারছো? মান বসিয়ে এল এর মানটা নির্ণয় করে নিও। আচ্ছা আমরা দেখি খ নম্বরে কি বলছে, এটা সলভ করি। বলছে যে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, এক কথায় আমাকে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হবে, যেহেতু বলছে যথেষ্ট নির্ভরযোগ্য কিনা। সো দেখো আপেক্ষিক জাস্ট ত্রুটি লিখি এটুকু, ত্রুটি মানে আপেক্ষিক ত্রুটি সমান কি চূড়ান্ত ত্রুটি, এটা আগে লিখবা, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই হচ্ছে পরিমাপকৃত, পরিমাপকৃত এখন তোমাকে দেখতে হবে কি বলছে, আয়তন পরিমাপ, তাহলে পরিমাপকৃত আয়তন, আর যেহেতু আপেক্ষিক ত্রুটি পার্সেন্টে আনতে হয় তাই আমরা 100 দ্বারা গুণ করে ফেলবো। আচ্ছা এখন দেখো তো ভাইয়া কি কি আমার করা লাগবে, আশা করি তোমাদের খেয়াল আছে। ফার্স্টলি আমরা কি করব, এখানে যে দৈর্ঘ্যটা পাইছি আমরা অর্থাৎ ধারটা পাইছি সেটা আগে লিখবো। ওকে, সো এটা কিন্তু দেয়া আছে যে ধারের মানটা হচ্ছে বা ধারই হচ্ছে তোমার দৈর্ঘ্য। আচ্ছা দৈর্ঘ্য তোমার দেয়া আছে কত, 2.96 সেন্টিমিটার। তোমাকে ফার্স্টলি যেটা করতে হবে যান্ত্রিক ত্রুটিটা নির্ণয় করতে হবে, যান্ত্রিক ত্রুটি বা যেটাকে প্রকাশ করা হয় ই দ্বারা।
সো এটা সমান কি, এটা হচ্ছে তুমি যে দৈর্ঘ্যটা পাইছো এইটাতে যত পার্সেন্ট ত্রুটি আছে। এখানে কিন্তু বলেছে দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি, তার মানে তুমি যে যেটা পাইছো, ঠিক আছে দেখো, তুমি যে দৈর্ঘ্যটা পাইছো সেই দৈর্ঘ্য পরিমাপের যতটুকু ত্রুটি, সেই দৈর্ঘ্যর যত পার্সেন্ট ত্রুটি সেটাই হচ্ছে তোমার যান্ত্রিক ত্রুটি। তাহলে দৈর্ঘ্যর যত পার্সেন্ট ত্রুটি তার মানে হচ্ছে এখানে 2.96 এর কয় পার্সেন্ট, 8% ত্রুটি। তো এখন এর মানে হচ্ছে গুণ, তাহলে 2.96 ইন্টু হচ্ছে 8%, কত আসে? 2.96 ইন্টু হচ্ছে আমাদের 8%, আমরা পাচ্ছি 0.2368। এটা হচ্ছে কত আমাদের যান্ত্রিক ত্রুটি। তাহলে আমাদের মেইন দৈর্ঘ্য হচ্ছে এইটা, যান্ত্রিক ত্রুটি পাইলাম এইটা। এখন আমাদেরকে কি করতে হবে, সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বনিম্ন দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এই যে দেখো সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে, ওই 2.96 এর সাথে আমি প্লাস এটা করব, তাহলে আমি যেটা পাবো 2.96 প্লাস অ্যান্সার, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 3.1968 সেন্টিমিটার। এরপরে আমরা সর্বনিম্ন দৈর্ঘ্যটা নির্ণয় করব। এটা আমি কি, সর্বনিম্ন দৈর্ঘ্য, আচ্ছা এটা সমান কত হবে, জাস্ট ওই মেইন দৈর্ঘ্য থেকে আমি যান্ত্রিক ত্রুটি যেটা আছে 0.2368 এটা বিয়োগ করব। 2.96 থেকে আমি বিয়োগ করব হচ্ছে কত, 0.2368। আচ্ছা আমি পাচ্ছি হচ্ছে ভাইয়া 2.7232 সেন্টিমিটার। এটা হচ্ছে কি সর্বনিম্ন দৈর্ঘ্য। যেহেতু আমাদের দৈর্ঘ্য আছে, সর্বনিম্ন দৈর্ঘ্য আছে, সর্বনিম্ন সর্বোচ্চ দৈর্ঘ্য আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, আয়তন বের করব, সর্বোচ্চ আয়তন বের করব, সর্বনিম্ন আয়তন বের করব, যেহেতু এখানে বলছে আয়তন পরিমাপে। তাহলে এবার আমরা সর্বোচ্চ আয়তন সরি, প্রথমে আগে আয়তন বের করি। আয়তন হচ্ছে আমাদের মেইন যে দৈর্ঘ্যটা আছে 2.96, এটার উপর জাস্ট কিউব দেব। 2.96 কিউব কত আসে, 25.934 ধরে নাও। আচ্ছা এরপরে আমরা সর্বোচ্চ আয়তন কত হবে, এই সর্বোচ্চ দৈর্ঘ্যকে কিউব করব, 3.1968 কিউব, 3.1968 এটার উপর আমরা কিউব দেবো। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 32.67 ধরে নাও তুমি। এরপরে আমরা সর্বনিম্ন আয়তন বের করব। তাহলে সর্বনিম্ন আয়তন কত হবে, অবশ্যই সর্বনিম্ন যে দৈর্ঘ্য আছে এটাকে কিউব করব, 2.723 এটাকে এবার আমরা কি করব, কিউব করব, 7232 কিউব। আচ্ছা 32 কিউব, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া 20.194। ক্লিয়ার? আচ্ছা এবার আমাদের সবকিছু বের করা শেষ। এখন আমাদের তাহলে কাজটা কি হবে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যেহেতু আমাদের আয়তন পাইছি, সর্বোচ্চ আয়তন পাচ্ছি, সর্বনিম্ন আয়তন পাইছি, তাই আমাদের এখন ত্রুটি সমূহ বের করতে হবে। ত্রুটি সমূহ কি কি বলতো, নাম্বার 1 ত্রুটি হচ্ছে আমাদের এই যে আমাদের যে মেইন আয়তন, এই মেইন আয়তন বা আমাদের যে সর্বোচ্চ আয়তন, এই সর্বোচ্চ আয়তন থেকে মেইন আয়তন বিয়োগ এই যে 32.67, এগুলো করলেই তোমরা আশা করি পারবা। 25.934 যত করবা ততই শিখবা। তো দেখো 32.67 মাইনাস কত, 25.934, আমরা পাচ্ছি 6.736। এটা একটা ত্রুটি। আর একটা ত্রুটি কি বলতো, আমাদের এই মেইন আয়তন থেকে আমরা সর্বনিম্ন আয়তন এটা বিয়োগ করব, তাহলে আমাদের কি আসবে, তখন আমাদের আর একটা ত্রুটি আসবে। তাহলে 25.934 মাইনাস হচ্ছে 20.194। ওকে, আচ্ছা আমরা পাইলাম হচ্ছে ভাইয়া 5.74। তাহলে আমাদের ত্রুটি সমূহ হচ্ছে এগুলো, কিন্তু চূড়ান্ত ত্রুটি কোনটা, চূড়ান্ত ত্রুটি, তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমাদের সর্বোচ্চ ত্রুটিটা। এখানে সর্বোচ্চ 6 নাকি 5, অবশ্যই 6। তাহলে চূড়ান্ত ত্রুটি 6.736। এখন আমরা জাস্ট আপেক্ষিক ত্রুটিটা বের করবো। এই যে চূড়ান্ত ত্রুটি আমরা বের করেছি 6.736 ডিভাইডেড বাই পরিমাপকৃত আয়তন কত, এই যে মেইন যে আয়তন সেটাই হচ্ছে আমাদের পরিমাপকৃত আয়তন 25.934। 25.934 ইন্টু হচ্ছে আমাদের 100, যেহেতু পার্সেন্টে
আমরা আনতে চাচ্ছি। তাহলে এটা সমান কত হয় দেখো তো, 6.736 ইন্টু 100 আমরা পাচ্ছি এত, ডিভাইডেড বাই 25.934 কত আসে, 25, অনেক বেশি, 25.97%। এটা ত্রুটি, আমাদের আপেক্ষিক ত্রুটি কত, 25.97%। তাহলে অফকোর্স বলবো এটা কি নির্ভরযোগ্য, কোনোভাবেই নয়। কি যথেষ্ট নির্ভরযোগ্য, কি কোনোভাবেই নয়। তুমি যদি সঠিকতা বিচার বিচার করো যে সঠিক তাহলে কত পার্সেন্ট, 100 থেকে আমরা এই আমাদের কি করব, বা এটাকে তুমি 26 ধরতে পারো, 97 মানে 26, তাহলে 100 বিয়োগ 26 আমরা পাচ্ছি 74। তার মানে সঠিক হচ্ছে 74%। একটা যদি আমরা কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করি 100 বা আয়তন পরিমাপ করি, 100% সঠিক না বললেও মোটামুটি ভাবে 90% বা 90-র উপরে বলতে সঠিক হলেও আমরা সেটাকে সঠিক ধরে নিই। কিন্তু এটা একদম বলা হয়েছে 74% এটা সঠিক 100-র মধ্যে। তো এটাকে যথেষ্ট নির্ভরযোগ্য কোনোভাবেই বলা যায় না। বা তুমি যদি এইটা না লিখে জাস্ট এখানেই বলে দাও যেহেতু আপেক্ষিক ত্রুটি 10-এর চেয়েও অনেক বেশি, 10 হলেও স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এটা সঠিক আছে, বা 10-এর নিচে থাকলে সঠিক তো অবশ্যই, বাট 10-এর চেয়ে অনেক বেশি দূরে, সেজন্যই কিন্তু আমরা এটাকে বলবো যে কি এটা যথেষ্ট নির্ভরযোগ্য নয়। আশা করি তোমাদের ফুল ভাবে ক্লিয়ার। আমরা তাহলে নেক্সট সিকিউয়ে চলে যাই। এমনিতে এখন তোমরা বুঝতে পারবা, ওকে, এখন তোমরা এমনিতেই দেখবা যে ভালোভাবে বুঝতেছো। এবং এইবার আমরা হচ্ছে এই সিকিউটা একটু সলভ করি। দেখো তো ভাইয়া কি বলছে সিকিউয়ে, তোমরাই পড়ো দেখি সিকিউটাতে কি বলছে। আচ্ছা দেখো, তারা বলে দিছে কি বলে দিছে যে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তু দৈর্ঘ্য পরিমাপ করে এত সেন্টিমিটার পাওয়া গেল, মূল স্কেল পার্টে এত, পরিমাপে ত্রুটি 5%। কোনো সমস্যা নেই। গ নম্বরটাতে কি বলছে আমরা আগে সেইটা সলভ করি। উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমপাত নির্ণয় করো। এক কথায় আমাকে এল সমান এম প্লাস ভি ইন্টু বিসি সূত্র ইউজ করতে হবে। এটা তোমরা নিজেই পারবা, এমনিতেই পারবা, এম প্লাস ভি ইন্টু বিসি। তাহলে আমরা যদি ভি বের করতে চাই আমাদের কি লাগবে, অবশ্যই এল এর মানটা আগে লাগবে। এল হচ্ছে কি স্লাইড ক্যালিপার্সে যে দৈর্ঘ্য, বা এখানে কিন্তু বলছে ভাইয়া কি দেখো তো কি বলছে, প্রধান স্কেলে 19 ঘরের সমান উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.875 পাওয়া গেল। তাহলে এটাই হচ্ছে কিন্তু দৈর্ঘ্য, তাই না? তাহলে একটু খেয়াল করো, দৈর্ঘ্য কত, 1.875, ক্লিয়ার, সেন্টিমিটার। আচ্ছা এরপরে কি এম বা প্রধান স্কেল পার্ট। তো দেখো মূল স্কেল পার্ট বলে দিয়েছে 18 মিলিমিটার। তাহলে ভাইয়া এম সমান আমরা কি লিখবো, অবশ্যই 18 মিলিমিটার, কিন্তু যেহেতু এটা আছে সেন্টিমিটারে তাই আমরা এটাকেও সেন্টিমিটার করব, অর্থাৎ 10 দ্বারা ভাগ করব। যদি 10 দ্বারা ভাগ করি আসবে হচ্ছে 1.8 সেন্টিমিটার, ক্লিয়ার। এরপর আমাদের লাগবে ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক। আমরা জানি এস বাই এন, এস হচ্ছে 1 মিলিমিটার। আর এখানেও কিন্তু তোমার বলেও দিছে যে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, দেখছো বলেই দিছে। তাহলে আলাদা করে আমরা কি করব না, 1 মিলিমিটার অন্যভাবে চিন্তা করার দরকার নেই, এখানে বলেই দিছে। আর এন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এখানে কিন্তু বলে দিছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, ওটাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে ওই একই 0.05 মিলিমিটার আসবে, বাট সেন্টিমিটার করতে গেলে 0.005 সেন্টিমিটার হবে। তো এখন তোমরা মানগুলো বসে দিয়ে ভি এর মানটা নিজেই নির্ণয় করে ফেলো, ওকে। ভি এর মানটা কি করে নির্ণয় করে ফেলো, ওকে। আচ্ছা এরপরে দেখো আমরা তাহলে ঘ নম্বরটা একটু সলভ করি ভাইয়া। ঘ নম্বর দেখো তো কি বলছে যে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এক কথায় আমাকে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। এই যে আপেক্ষিক ত্রুটি, এটা সমান আমরা কি জানি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কি পরিমাপকৃত মান। বাট এখানে যেহেতু বলছে ক্ষেত্রফল নির্ণয়, তার মানে পরিমাপকৃত ক্ষেত্রফল। যদি বলতো দৈর্ঘ্য নির্ণয়, পরিমাপকৃত দৈর্ঘ্য, ওকে, ইনটু হচ্ছে 100, কারণ পার্সেন্টে আমরা আনতে চাই।
সো ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমাকে কি কি করতে হবে? ফার্স্টলি দেখো, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের যে মেইন দৈর্ঘ্যটা আমরা পাইছি সেইটা লিখতে হবে, যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে এত পাওয়া গেছে। অর্থাৎ প্রথমে আগে আমরা লিখব দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য প্রধান, বা তোমরা এইভাবে লিখবা যে প্রধান স্কেল পার্টে বস্তুর দৈর্ঘ্য 1.875। এবার আমরা বের করব যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি কি? এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে কত পার্সেন্ট ত্রুটি হয়েছে, তাহলে এই ত্রুটিটাই হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তার মানে আমাদের এই দৈর্ঘ্যের 5% ত্রুটি এখানে যান্ত্রিক ত্রুটি। তাহলে দৈর্ঘ্য এর অর্থাৎ 1.875 এর মানে গুণ 5%। আমার কথা কি বুঝতে পারছো? সো সবগুলো করলেই মোটামুটি ভাবে তোমাদের এগুলো এখন নিজে নিজেই পারবা, আগের 2-3টা যারা করছে। সো দেখো আমরা কত পাই, 875 ইন্টু হচ্ছে ভাইয়া 5%, তাহলে আমরা এটা পাবো হচ্ছে 0.09375। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার আমাদের যান্ত্রিক ত্রুটি যেহেতু নির্ণয় করা হয়ে গেল, তাহলে এখন আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য বের করব, সর্বনিম্ন দৈর্ঘ্য বের করব। তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে? এই প্রধান দৈর্ঘ্যের সাথে আমরা জাস্ট যান্ত্রিক ত্রুটিটা যোগ করে দেব। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এইবার আমরা যোগ করে দিলে কত পাবো? 1.875 প্লাস হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি পাচ্ছি হচ্ছে 1.96875 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য। এবার সর্বনিম্ন দৈর্ঘ্য বের করব। তাহলে কত হবে? জাস্ট এই প্রধান দৈর্ঘ্য হইতে আমি কি করব? যান্ত্রিক ত্রুটিটা বিয়োগ করে দেব। তাহলে দেখো তো ভাইয়া কত আসে, 1.875 মাইনাস 0.09375। আচ্ছা ভাইয়া, আমি পাচ্ছি 1.78125 সেন্টিমিটার। এটা আমাদের সর্বনিম্ন দৈর্ঘ্য। যেহেতু দৈর্ঘ্য শেষ, সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বনিম্ন দৈর্ঘ্য শেষ, ইট মিনস এখন আমরা আয়তন, সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন আয়তন বের করবো, রাইট? বাট নট রিয়েলি, বিকজ আমাকে কিন্তু এখানে বলছে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো, কখনোই আয়তন বলে নাই। তাহলে ক্ষেত্রফল যেহেতু, তার মানে আমরা জানি দৈর্ঘ্য স্কয়ার, কারণ এখানে হচ্ছে বর্গাকার বস্তু। বর্গাকার বস্তুর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে? এক বাহু স্কয়ার, বা যেহেতু দৈর্ঘ্য তার মানে দৈর্ঘ্য হচ্ছে একটা বাহু, সেই দৈর্ঘ্যের উপর আমরা স্কয়ার করব জাস্ট। আর যদি আয়তন বলতো তাহলে কিউব দিতাম, যদি ঘনকের কথা উল্লেখ থাকতো তখন আমরা আয়তনের ক্ষেত্রে কিউব দিতাম। ক্লিয়ার কথা আমার? তাহলে এটা আগে দেখতে হবে, আগেই হুদাই তুমি আয়তন বের করবা, আয়তনে ত্রুটি বের করবা, সেটা কিন্তু হবে না, তোমাকে ক্ষেত্রফলে ত্রুটি আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন মেইন ক্ষেত্রফল আগে নির্ণয় করি। ক্ষেত্রফল হবে মেইন ক্ষেত্রফল কোনটা? এই মেইন দৈর্ঘ্যকে স্কয়ার করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মেইন ক্ষেত্রফল। তাহলে দেখো 1.875 স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া 3.5156, ওকে, বর্গমিটার, সরি বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এটা আমরা ক্ষেত্রফল পাইলাম। এখন সর্বোচ্চ দৈর্ঘ্য হইতে আমরা এখন কি নির্ণয় করব? সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করব না? অবশ্যই। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল সমান কত হবে? এই সর্বোচ্চ দৈর্ঘ্যের উপর স্কয়ার করব, 1.96875 স্কয়ার। তাহলে দেখো 1.96875 এর উপর হচ্ছে স্কয়ার ভাইয়া, আমরা পাচ্ছি 3.87597 সেন্টিমিটার স্কয়ার। এবার আমরা সর্বনিম্ন ক্ষেত্রফলটা বের করব, তাই না? তো দেখো সর্বনিম্ন ক্ষেত্রফল কত হবে? এই সর্বনিম্ন দৈর্ঘ্যকে এই সর্বনিম্ন দৈর্ঘ্যকে স্কয়ার করব, 78125 এর উপর স্কয়ার। তাহলে 1.78125 এর উপর আমরা স্কয়ার করলাম, এটা সমান হচ্ছে কত? 3.17285। ওকে, এত সেন্টিমিটার স্কয়ার, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন ক্ষেত্রফল। তাহলে আমরা কি করলাম? এগুলা বের করলাম। এখন আমাদের কি করতে হবে বলো তো? ত্রুটি সমূহ বের করতে হবে। কি বের করতে হবে? ত্রুটি সমূহ। তাহলে ভাইয়া এখন দেখো তো ত্রুটি সমূহ কি? ত্রুটি সমূহ নাম্বার 1 ত্রুটি যেটা হবে সেটা হচ্ছে কি, আমাদের
এই সর্বোচ্চ ক্ষেত্রফল হইতে 3.87597 হইতে আমরা মেইন ক্ষেত্রফলটা 3.5156 এইটা একটা বিয়োগ করব। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা ত্রুটি। তাহলে আমরা দেখি 3.87597 মাইনাস হচ্ছে আমাদের 3.5156। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ত্রুটি ভাইয়া, কত 0.36037। সো অনেক ছোট মান আসছে তাই না? আচ্ছা যাই হোক, আমরা দেখি কত দূর যাই। আচ্ছা এরপর আমরা কি করব, এই মেইন ক্ষেত্রফল হইতে এবার 3.5156 হইতে এবার আমরা সর্বনিম্ন ক্ষেত্রফলটা বিয়োগ করব 3.1717285। তাহলে এটা এবার করি, দেখি কত আসে। 3.5156 মাইনাস হচ্ছে 3.17285। তাহলে দেখো তো ভাইয়া এইবার কত আসে, 0.34275। এগুলো হচ্ছে আমাদের ভাইয়া ত্রুটি সমূহ। এখন আমাদের চূড়ান্ত ত্রুটি কোনটা ভাইয়া, এটা তোমার কাছে আমার প্রশ্ন। যারা একটু আগেও তোমরা ওই সিকিউ গুলা করছো একদম ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে চূড়ান্ত ত্রুটি অবশ্যই সব সময় বড়টা হবে ভাইয়া। এখানে 0.36 আর এখানে 0.34, কোনটা বড়? অবশ্যই এইটা। তাহলে আমি ব্যবহার করব হচ্ছে এটা 0.36037। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। এখন আপেক্ষিক ত্রুটি বের করতে কে ঠেকায়? চূড়ান্ত ত্রুটি 0.36037, তাই না? ডিভাইডেড বাই পরিমাপকৃত ক্ষেত্রফল কোনটা? এই যে মেইন যে ক্ষেত্রফলটা 3.5156 ইন্টু হচ্ছে 100। তাহলে দেখো তো কত পার্সেন্ট আসে, 0.36037। এটা ডিভাইডেড বাই হচ্ছে 3.5156 সমান এত ইন্টু হচ্ছে আমাদের 100। তাহলে পাচ্ছি হচ্ছে ভাইয়া 10.25%। তার মানে আমাদের আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে 10%ই ধরো, 25 মানে একদম 11%ও নয়, 11%-এর চেয়ে অনেক কম, মানে 10% তুমি ধরে নাও। তার মানে এটা যথেষ্ট নির্ভরযোগ্য বলতে পারি, কারণ আমরা জানি যে যদি আপেক্ষিক ত্রুটিটা 10 হয়, মানে সর্বোচ্চ 10 হয় বা তার নিচে হয়, তাহলে তো সেটা সঠিক, তাই না? তাহলে এটা সঠিক কত পার্সেন্ট? সঠিক হচ্ছে আমাদের 100 হতে আমরা 100 হতে কি করব, এটা বিয়োগ করব। তাহলে আমরা পাবো হচ্ছে 90.75 পাবো, তাই না? 90.75 বা 90% সঠিক, তাই না? আর 90 কিসের 90? এটা হচ্ছে আমাদের 89.75। তার মানে আমাদের প্রায় 90%ই সঠিক। কি বলছো, তাই না? প্রায় 90%ই সঠিক 100-র মধ্যে। তো এটাকে আমরা যথেষ্ট নির্ভরযোগ্য অবশ্যই বলতে পারি, তাই না? আমাদেরকে ঠিক আছে না, এটা সর্বোচ্চ। আমি একটু দেখি দেখি এটা অ্যান্সারটা কি দিয়ে দিছে। ও, আমাদের তো এখানে বলে নাই যে তোমার হচ্ছে কি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা। এখানেই তো আমাদের অ্যান্সার কি বলছে, যে ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে। তাহলে এই যে আমাদের 10.25% ত্রুটি হতে পারে, শেষ, এখানেই অ্যান্সার। আমাকে আবার আলাদা করে বলতে হবে না যে এটা যথেষ্ট নির্ভরযোগ্য কিনা। এটা তো তোমার কাছ থেকে চাইনি, তোমার কাছ থেকে চাইছে জাস্ট ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে। তাহলে 10.25% ত্রুটি হতে পারে, শেষ, অ্যান্সার। আমার কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার না? একেবারে ক্লিয়ার। তো আমাকে ওটার আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই, প্রশ্ন আগে ভালোভাবে পড়বা, ওকে? আমরা তো ওই আগের ধারাবাহিকতায় সবকিছু একদম মুখস্থ করে ফেলছি, তাই না? আচ্ছা, এইবার আমরা কি করব, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই ইনশাআল্লাহ। দেখি আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে। সো ভাইয়েরা এইবার একটু খেয়াল করো, এবার আমাদের কি কোশ্চেন করছে। এটা একটু হার্ড হতে পারে তোমাদের কাছে, বাট আমি ফুললি ভাবে করে দিচ্ছি। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পার্ট এত, ভার্নিয়ার সমাপতন এত, আর ভিসির মান বা ভার্নিয়ার ধ্রুবকের মান অলরেডি দেয়া আছে 0.05 মিলিমিটার।
বলছে যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। এটা একটু ভিন্ন টাইপের কোশ্চেন, যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। আচ্ছা, এইটা কেমন করে আমাদের উত্তরটা আনতে হবে সেইটা আমি তোমাদেরকে একটু দেখাই। এর আগের অঙ্কগুলোর দিকে যদি তোমরা একটু খেয়াল করো, এই যে দেখো, এই সিকিউটা আমরা যখন দেখেছিলাম তখন কিন্তু এখানে দেয়া ছিল যে কি প্রধান স্কেলের, দেখো কি দেয়া আছে, প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর, বা ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, এটা এখানে উল্লেখ ছিল। আর সেটাই এখন আমাকে প্রশ্ন করছে, তুমি এখন বের করো যে ভার্নিয়ার স্কেলের কত ঘর প্রধান স্কেলের কত ঘরের সমান। এবার আর কোশ্চেনে দিয়ে রাখেনি, এটা তোমাকে বের করতে হবে। নিয়ম শিখবা ভাইয়া, নিয়ম শিখবা, একটা শিখবা হাজারটা পেরে যাবা, শেষ। মানে একটাই নিয়ম এটার, এই রিলেটেড অঙ্কর একটাই নিয়ম। যদি গ নম্বরে কখনো এই রিলেটেড অঙ্ক দেখো যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান, তাহলে নিয়ম হচ্ছে একটা। কি নিয়ম? আমরা হচ্ছে সূত্র দুইটা লিখবো, ভিসি এর সূত্র দুইটা। কিসের সূত্র দুইটা? ভিসি এর সূত্র দুইটা। একটা হচ্ছে এস ডিভাইডেড বাই এন, আর একটু নিচে আমরা লিখবো হচ্ছে ভিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স। এই দুইটা সূত্র আমরা লিখবো। নিয়ম শেখো, ভিসির সূত্র দুইটা আগে লিখলাম। আচ্ছা, এখান থেকে তোমাদের আগে মেইন জিনিসটা কিন্তু জানতে হবে যে এস কি, এন কি, এস কি, এক্স কি। তাহলে এস হচ্ছে প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের মান 1 মিলিমিটার, আমরা জানি। এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখানে এস হচ্ছে ভাইয়া প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের মান 1 মিলিমিটার, আমরা জানি। এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান। তাহলে ভাইয়া এখন খেয়াল করো, আমি এইখান থেকে কিসের মান নির্ণয় করব একটু খেয়াল করো। ভিসি, ভিসির মান দিয়ে রাখছে 0.05 মিলিমিটার, তাহলে এর জায়গায় আমি 0.05 বসাইলাম, সমান এস, এস আমরা জানি 1 মিলিমিটার। আচ্ছা, শুধু নাই কি এন নাই, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নাই। তার মানে এখান থেকে আমরা আগে কি করব, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় করব। তাহলে একটু খেয়াল করো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি এন আর 0.05 গুণ করি, তাহলে এইটা এন সমান হচ্ছে 1, বা এন সমান হবে 1 ডিভাইডেড বাই 0.05, এইটা সমান আসবে 20। তার মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। দেখো, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ, তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ। এখন বের করতে হবে প্রধান স্কেলের কত ভাগের সমান। সেইটা করার জন্য আমরা এখন দেখো এইখানে কি করব, ভিসি, ভিসির মান আমরা জানি 0.05 সমান এস এর মান আমরা জানি 1 মিলিমিটার, মাইনাস এক্স। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। এক্স কি? এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করছি 20, এখন ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো, আমরা যদি ব্যাপারটা এরকম ঘুরাই যে 0.05, এই 1টা এপাশে আসলে -1 সমান কত, এপাশে থাকলো -x। বা আমরা যদি ঘুরাই তাহলে -x সমান কত হবে, 0.05 -1, 0.05 মাইনাস হচ্ছে 1, পাবো হচ্ছে -0.95। তাহলে এই মাইনাস কাটা, তাহলে n সমান হচ্ছে 0.95, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান 0.95 মিলিমিটার। এই দুইটা যখন করা হবে, জাস্ট নিয়ম শেখো। এখন তুমি লিখবা কি, লিখবা যে এখান থেকে আমরা কি বুঝতেছি একটু খেয়াল করো তো ভাইয়া। এই এক্স কি, এক্স, এই এক্স হচ্ছে কিন্তু ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। তাহলে তুমি এখন লিখবা ভার্নিয়ার স্কেলের, এখানে জায়গা আছে, আমি লিখি ভার্নিয়ার স্কেলের 0.95 মিলিমিটার সমান প্রধান স্কেলের 1 মিলিমিটার, তাই না ব্যাপারটা? আমার কি কথাটা বুঝতে পারছো? দেখো, এখানে এক্স আসছে, এক্স কি ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, তা 1 ভাগের দৈর্ঘ্য। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য যদি হয় 0.95, আর সেই ক্ষেত্রে আমাদের এইটা তো 1 ফিক্সড, আর প্রধান স্কেলে কি ক্ষুদ্রতম 1 ভাগের মান 1 মিলিমিটার, এটা তো ফিক্সড। তার মানে ভার্নিয়ার স্কেলের 0.95 মিলিমিটার সমান প্রধান স্কেলের 1 মিলিমিটার। এখন দেখো, ভার্নিয়ার স্কেলের আমরা কি বের করব, এটা হচ্ছে আমাদের 1 ভাগের দৈর্ঘ্য, বাট আমাদেরকে বের করতে হবে 20 ভাগের দৈর্ঘ্য, তাই না? তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ
সমান প্রধান স্কেলের কত মিলিমিটার হবে, অবশ্যই এই দুইটা তখন গুণ হয়ে যাবে 20 ইন্টু 0.95। এই জিনিসটা জাস্ট একটু মনে রাখবা, সমান 19 মিলিমিটার। 19 মিলিমিটার মানেই আমাদের প্রধান স্কেলের 19 মিলিমিটার মানে কি 19টা ঘর প্রধান স্কেলের, তার মানে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান অ্যান্সার। তাহলে এখন তুমি লিখবা অতএব ভার্নিয়ার স্কেলের কি, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ঘরের সমান বা প্রধান স্কেলের 19 ভাগের সমান। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। তাহলে এইখানে আমি ব্যাপারটা কি করছি, যেহেতু আমাদের ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান আসছে এত, আর আমরা জানি প্রধান স্কেলের 1 ভাগের মান হচ্ছে 1, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান যেটা, এইটা সমান হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের মান, অর্থাৎ 1 মিলিমিটার। তাহলে যেহেতু আমাদের ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান এটা, আমরা তো বের করব ভার্নিয়ার স্কেলের 20 ভাগের মান, তাই না? কারণ আমাদের ভার্নিয়ার স্কেলের কত ভাগ বলছে, তাহলে 20 ভাগ। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের মান, এখন জাস্ট এই দুইটা তখন কি হয়ে গেল, গুণ হয়ে গেল। গুণ হয়ে আমাদের 19 মিলিমিটার আসলো প্রধান স্কেলে। তার মানে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান অ্যান্সার। ওকে, এইভাবে তোমরা করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো ঘ নম্বরটার দিকে আমরা চলে যাই। ঘ নম্বর দেখো কি বলছে, বলছে যে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্য ব্যাখ্যা করে। এক কথায় আমাকে ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলছে, কিন্তু বিষয়টা বোঝার আছে, কারণ আমরা এর আগে দেখেছিলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাট এটা কিন্তু কি ছিল, ঘনক ছিল। আমরা জানি ঘনকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ঘনকের কি বের করতে বলে, আয়তন বের করতে বলে, কারণ ঘনকের কয়টা ধার বলো তো, 6টা ধার। যেমন কোনটা ঘনক, এই যে আমার এই ক্যালকুলেটরটা একটা ঘনক, কেন, এটা কিন্তু ভাইয়া 6টা ধার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা অ্যান্ড 6টা। তাহলে আমাদের বর্গক্ষেত্রের, আমাদের কি বর্গক্ষেত্রের অবশ্যই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে কোনো একটা বাহু বা দৈর্ঘ্যের ওপর স্কোয়ার করেছিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কিন্তু ভাইয়া এটা একটা ঘনক, তাহলে ঘনকের ক্ষেত্রফলটা কিরকম হবে, ঘনকের ক্ষেত্রফল আমরা জানি, ঘনকের আয়তন যদি বলতো তখন জাস্ট দৈর্ঘ্যের উপর আমরা কিউব করতাম, কিন্তু ঘনকের ক্ষেত্রফল বলছে, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ঘনকের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা হচ্ছে 6 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার, মানে দৈর্ঘ্যের ওপর স্কোয়ার করব, বাট 6 গুণ করব, কারণ 6টা কিন্তু ধার আছে ঘনকের, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর যদি বলতো বর্গক্ষেত্র তখন জাস্ট দৈর্ঘ্য স্কোয়ার, এই জিনিসটা খেয়াল কিন্তু রাখতে হবে, তাছাড়া কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো এখন তাহলে আমরা দেখি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3%। আমাদের উদ্দীপকে দেয়া নাই যে দৈর্ঘ্য পরিমাপ আপেক্ষিক ত্রুটি, বাট প্রশ্নে দেয়া আছে। সো যাই হোক, আমরা আগে ফার্স্টলি আমাদেরকে কি করতে হবে, ঘ নম্বর লিখে আপেক্ষিক ত্রুটি তো বের করতে হবে, তাই না? কারণ বলছে কি গ্রহণযোগ্যতা, তার মানে আমাদের আপেক্ষিক ত্রুটি মাস্ট বি বের করতে হবে। সো আপেক্ষিক ত্রুটি সমান কি আমরা জানি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কত, পরিমাপকৃত, যেহেতু ক্ষেত্রফল তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল ইনটু হচ্ছে আমাদের 100। এখন আমাকে কি করতে হবে, প্রথমে যে দৈর্ঘ্যটা আছে সেটা লিখতে হবে, যে বস্তুর যে দৈর্ঘ্যটা বা এক ধারের দৈর্ঘ্য এখানে দেয়া আছে, এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট এত, বা এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2.5 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন আমরা ই বের করব, যান্ত্রিক ত্রুটি। তাহলে আমাদের এই যে বলে দিয়েছে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3%, তার মানে যান্ত্রিক ত্রুটিটা হচ্ছে এই দৈর্ঘ্যের 3%, অর্থাৎ 2.5 ইন্টু 3%। আমার কথা কি বুঝতে পারছো সবাই? আশা করি পারছো। এখন একটু খেয়াল করো, 2.5 ইন্টু 3% আমরা করি, 2.5 ইন্টু হচ্ছে 3%, আমি পাচ্ছি হচ্ছে ভাইয়া 0.075। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি বের করব, সর্বোচ্চ দৈর্ঘ্য বের করব। তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে, এই মেইন দৈর্ঘ্য প্লাস হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি। তাহলে দেখো তো 2.5 প্লাস হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি, আমরা পাচ্ছি হচ্ছে 2.575। এবার আমরা সর্বনিম্ন দৈর্ঘ্য বের করব ভাইয়া। তাহলে এই মেইন দৈর্ঘ্য হইতে আমরা কি করব, যান্ত্রিক ত্রুটিটা বিয়োগ করে ফেলবো। তাহলে 2.5 মাইনাস হচ্ছে 0.075, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া 2.425। ওকে,
আচ্ছা, এইবার আমাদের যেহেতু এটা নির্ণয় শেষ, এখন আমরা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করব, তাই না? এখানে তো আয়তন বলে নেই, ক্ষেত্রফল। তাহলে আমরা এখন মেইন ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফল কত হবে? এইখানেই কিন্তু খেলা ভাইয়া। যদি বর্গক্ষেত্র হইতো তাহলে দৈর্ঘ্যের উপর স্কোয়ার করতাম শুধু, কিন্তু যেহেতু ভাইয়া এটা একটা ঘনক, আর ঘনকের ক্ষেত্রে আমরা জানি আয়তন বের করতে বলে, কিন্তু বলছে ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল, তাহলে সেক্ষেত্রে আমাকে দৈর্ঘ্য স্কোয়ার করবই, কিন্তু সাথে 6 গুণ করতে হবে, কারণ ধার হচ্ছে ঘনকের 6টা। ক্লিয়ার আমার কথা? তাহলে আমি এখন ক্ষেত্রফল কত পাবো? 6 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার, বা 6 ইন্টু, কি করলাম এটা হাতে ভরলো, 6 ইন্টু আমাদের মেইন দৈর্ঘ্য কত বলো তো? 2.5, তাহলে 2.5 এর উপর স্কোয়ার। তাহলে এখন দেখো তো ভাইয়া, 2.5 এর উপর যদি আমি স্কোয়ার দেই আসবে এত, এইটা ইন্টু হচ্ছে 6, আমি পাচ্ছি হচ্ছে 37.5। এটা কি? অবশ্যই সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল পাইলাম। এইবার আমরা কি করব? সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে? এই সর্বোচ্চ দৈর্ঘ্যকে তো স্কোয়ার করবই, 2.575 কে স্কোয়ার করবই, কিন্তু 6 দ্বারা গুণ করব। ওকে, তাহলে এটা আমাদের কত আসে? 2.575 স্কোয়ার সমান এত ইন্টু হচ্ছে 6। তাহলে ভাইয়া আমি পাচ্ছি হচ্ছে টোটাল 39.783। ওকে, আচ্ছা, এরপরে আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল বের করব। সর্বনিম্ন ক্ষেত্রফল কত হবে? এই সর্বনিম্ন দৈর্ঘ্য যেটা আছে 2.425, এটার উপর তো স্কোয়ার করবই, কিন্তু 6 দ্বারা গুণ করব। তাহলে 2.425 স্কোয়ার সমান এত ইন্টু হচ্ছে আমাদের 6। তাহলে ভাইয়া 35.28, 35.28, ওকে, বা 3 সাথে লিখতে পারো, 283। আচ্ছা, এখন আমরা কি করব? ত্রুটি সমূহ নির্ণয় করব। তাহলে ত্রুটি সমূহ কি হবে বলো তো ভাইয়া? একটা হচ্ছে আমাদের এই সর্বোচ্চ ক্ষেত্রফল হইতে, 39.783 হইতে আমরা মেইন ক্ষেত্রফলটা বিয়োগ করব 37.5। তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে একটা ত্রুটি 39.783। এগুলো এখন নিজে নিজেই পারবা না? অবশ্যই পারবা। 37.5, আমার আগে অ্যান্সার করে কমেন্টে জানাও। 2.283। আর একটা ত্রুটি হচ্ছে আমাদের এই মেইন ক্ষেত্রফল হইতে 37.5 হইতে আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল 35.283 বিয়োগ করব। তাহলে দেখো 37.5 বিয়োগ হচ্ছে আমাদের 35.283। তাহলে ভাইয়া আমি পাচ্ছি হচ্ছে 2.217। তাহলে এখন আমাদের এগুলো হচ্ছে কি? ত্রুটি। ওকে, এখন আমি বের করব চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি কোনটা? যেটা বেশি, তাই না? 2.28 বেশি নাকি 2.21 বেশি? অবশ্যই 2.28 বেশি। তাহলে চূড়ান্ত ত্রুটি 2.283 এইটা। তাহলে আমরা এখন তাহলে এখানে নিঃসন্দেহে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করি। চূড়ান্ত ত্রুটি হচ্ছে 2.28 ডিভাইডেড বাই 283 ডিভাইডেড বাই পরিমাপকৃত যে ক্ষেত্রফলটা আমরা পাইছি 37.5, এইটা ইন্টু হচ্ছে 100। তাহলে আমাদের কত আসে দেখো তো? 2.283 ইন্টু হচ্ছে আমাদের 100 সমান এত, ভাগ হচ্ছে 37.5। তাহলে আমি পাচ্ছি হচ্ছে ভাইয়া 6.08%। এখন তাহলে এটা কি আমাদের যথেষ্ট নির্ভরযোগ্য? এখন সেইটার কিন্তু একটা শর্ত তোমাকে এখানে দেয়া আছে, বলে দিছে যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 7%, অর্থাৎ যদি 7% আপেক্ষিক ত্রুটি হয় তাহলে গ্রহণযোগ্য। এখন আমাদের তো 7-এর নিচে আসছে, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি আরো কম, তাহলে এক্ষেত্রে কি গ্রহণযোগ্য হবে না? অবশ্যই হবে। যতই বলুক 7%, যদি 7-এর আরো নিচে আসে তাহলে আরো তো গ্রহণযোগ্য। বাট যদি 7-এর একও উপরে যায়, 7-এর একটু উপরে যায়, তখন আর কিন্তু কি আমরা বলবো না গ্রহণযোগ্য। বিকজ এখানে এটা কি, এটা হচ্ছে একটা একটা হিন্টস, তোমাকে বলে দিছে যে গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 7%। এখন যদি এর কম আসে ত্রুটি তাহলে তো ভালো, তাই না? তাহলে ত্রুটি যত কম হবে তত ভালো। তাহলে 7%-এর কম যেহেতু এত, তার মানে এটা যথেষ্ট গ্রহণযোগ্য। কিন্তু যদি দেখা যায় তো এখানে আসছে হচ্ছে তোমার 8% ত্রুটি, এটা কি অবশ্যই 7-এর চেয়ে বেশি নয়? তাহলে গ্রহণযোগ্য ত্রুটির চেয়ে এখানে ত্রুটিটা বেশি হয়েছে, তার মানে এটা আর হবে না। বাট এর চেয়ে যদি কম আসে তাহলে তো আরো ভালো হয়, তাই না ব্যাপারটা? তো আশা করি তোমরা বুঝতে পারছো, তার মানে এটা কি অবশ্যই গ্রহণযোগ্য। তাহলে দৈর্ঘ্য পরিমাপ, এখানে আমাদের ক্ষেত্রফলে গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি যেহেতু 7%, সুতরাং আমাদের কি এখানে গ্রহণযোগ্য।
ওকে, ক্ষেত্রফল পরিমাপটা গ্রহণযোগ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে সিকিউটা করলা, তোমাদের মোটামুটি ভাবে এগুলো কভার হয়নি বলো তো? কভার কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট সিকিউ এ যাব। তো দেখো ভাইয়া, এইবার আমরা সলভ করব হচ্ছে এই সিকিউটা, এবং এটা হচ্ছে একটা ভিন্ন টাইপের সিকিউ, অর্থাৎ টাইপ 2 যেটাকে ধরতে পারো। সো এই টাইপ 2 করার ক্ষেত্রে তোমাকে আগে যে বিষয়গুলো জানতে হবে ভাইয়া, দেখো টাইপ 2 করার আগে তোমাকে এই সূত্রগুলো জানতে হচ্ছে। কোন কোন সূত্র? দেখো, গোলকের ব্যাস, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে। যদি স্লাইড ক্যালিপার্সে গোলকের ব্যাস নির্ণয় করতে বলে, তখন আমরা এই সূত্র ইউজ করব, ডি সমান এম প্লাস ভি ইন্টু বিসি। ওই একই, জাস্ট ওখানে ছিল হচ্ছে এল সমান এম প্লাস ভি ইন্টু বিসি স্লাইড ক্যালিপার্সে, বাট যখন গোলকের ব্যাস নির্ধারণ করব স্লাইড ক্যালিপার্সে, তখন গোলকের ওইখানে এল না হয়ে ডি হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো গোলকের আয়তন এর সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তন। আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা যদি ব্যাস বের করি, এই ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। এরপর দেখো গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার, পাই এর মান তো ফিক্সড 3.1416, আর হচ্ছে ভাইয়া ব্যাসার্ধ, অর্থাৎ এই ব্যাসটা বের করে 2 দ্বারা ভাগ করব। এরপরে আমাদের এই গোলকের ব্যাসই যদি স্ক্রু গজের সাহায্যে দেয়, যে স্ক্রু গজে একটা গোলকের ব্যাস পরিমাপ করা হলো, এইরকম একটা তোমার উদ্দীপক আছে, তখন কিন্তু তুমি এই সূত্র ইউজ না করে এই সূত্র ইউজ করবা। তাহলে স্ক্রু গজে গোলকের ব্যাস হচ্ছে ডি সমান এল প্লাস এন ইন্টু এল সি। ডি কি? ডি হচ্ছে গোলকের ব্যাস, এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট। স্ক্রু গজ যদি দেখে থাকো, দেখবে স্ক্রু গজে কি আছে? প্রধান স্কেল আছে। ওই প্রধান স্কেলকেই স্ক্রু গজের ক্ষেত্রে বলা হয় রৈখিক স্কেল পার্ট। এরপরে বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা থাকে, বৃত্তাকার স্কেল থাকে আমাদের স্ক্রু গজে। তাহলে স্ক্রু গজে কি থাকে? বৃত্তাকার স্কেল থাকে। সো সেই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর এলসি, এলসি হচ্ছে ভাইয়া লঘিষ্ঠ গণন, বা যাকে বলা হয় ন্যূনাঙ্ক। এই কয়টা সূত্র একটু তোমরা খেয়াল রাখো। এখন দেখো, আমরা প্রথমেই আমাদের গ নম্বরটা করব। ওকে, আচ্ছা, গ নম্বর করার আগে আমরা এটা পড়ে নেই। এত দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স নেওয়া হলো। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট এত, ভার্নিয়ারের সমাপতন এত, ভার্নিয়ার ধ্রুবক এত মিলিমিটার। নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। নিরেট গোলক, এই যে দেখো, নিরেট গোলকের ব্যাস পরিমাপে। সো এখন দেখো ভাইয়া, এই যে ব্যাসটা পরিমাপ করছে, এটা কি তারা স্ক্রু গজ দিয়ে করছে নাকি স্লাইড ক্যালিপার্স দিয়ে করছে? এটা আগে তোমাকে ভাবতে হবে। দেখো, যেহেতু এখানে হচ্ছে প্রধান স্কেল পার্ট আছে, ভার্নিয়ার সমপাতন, তাহলে এই ভার্নিয়ার সমপাতন থেকে আমরা বুঝতে পারতেছি যে ভার্নিয়ার স্কেল মূলত কোথায় থাকে? অবশ্যই স্লাইড ক্যালিপার্সে থাকে, এটা তো স্ক্রু গজে থাকে না। তার মানে এই গোলকের ব্যাসটা পরিমাপ করা হয়েছে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে। স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে গোলকের ব্যাস নির্ণয়ের সূত্র আশা করি মনে আছে, একটু আগেই দেখে আসলাম, ডি সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। ক্লিয়ার? এখন আমরা আমাদেরকে কি বের করতে বলছে? বলছে যে নিরেট গোলকের ব্যাসার্ধ। তার মানে আগে ব্যাস নির্ণয় করব, দেন এটাকে 2 দ্বারা ভাগ করব। ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এম এর মান লাগবে। এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, দেখো তো কত আছে? 2.4 সেন্টিমিটার। আচ্ছা, ভি লাগবে ভার্নিয়ার সমপাতন। দেখো, ভার্নিয়ার সমপাতন 6 দেয়া আছে, তাহলে ভি ইকুয়াল টু 6। এরপর আমাদের ভিজি লাগবে ভার্নিয়ার ধ্রুবক। এই যে ভার্নিয়ার ধ্রুবক দেয়াই আছে 0.05 মিলিমিটার আছে, তাই না? বাট সেন্টিমিটার করলে কি হবে? 0.005 সেন্টিমিটার। ক্লিয়ার আমার কথা? এখন মান বসে দিয়ে তুমি ডি এর মানটা নির্ণয় করো। তবু আমি দেখাচ্ছি। এম হচ্ছে 2.4 প্লাস ভি হচ্ছে 6 ইন্টু ভিসি হচ্ছে 0.005। কত আসে? আগে গুণ করব। 6 ইন্টু 0.005 সমান হচ্ছে আমাদের এত, ইন্টু ইন্টু হচ্ছে না প্লাস হচ্ছে আমাদের 2.4। ওকে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া 2.43। এটা কি? এটা হচ্ছে আমাদের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর সমান জাস্ট ডি বাই 2, আর ডি এর মান হচ্ছে 2.43 বাই হচ্ছে 2, এটা ভাগ 2। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া 1.215। এটা কি? আমাদের ব্যাসার্ধ এত সেন্টিমিটার। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো? আমি একটু অ্যান্সারটা দেখে নিই, অ্যান্সার কি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, 1.215 সেন্টিমিটার, ঠিক আছে।
ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাদের আর আর হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমাদের বের করা হয়ে গেল। এরপর আমাদের ঘ নম্বরে চলে যাই। দেখো তো ঘতে কি বলছে তারা, উদ্দীপকের গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমাকে এই গোলকের আয়তন বের করতে হবে, নিরেটের আয়তন ঘনকের আয়তন বের করতে হবে, দুইটা আয়তন দিয়ে দেখতে হবে কার আয়তনটা বেশি, শেষ। তাহলে এখন আমাদের গোলকের আয়তনের সূত্রটা কি, ফার্স্টে আমরা কি করব, গোলকের আয়তন বের করব। সো গোলকের আয়তনের সূত্র হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব, তাই না? সো এখানে আমরা আর এর মানটা কিন্তু অলরেডি পেয়েছি, দেখবা এখানে হতে পাই। সো তুমি আগে লেখো যে গোলকের আয়তন কি, তুমি লেখো যে এই যে গোলকের আয়তন সমান কি বলতো, সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। তো এখন তোমাদের পাই এর মান লাগবে, পাই এর মান ফিক্সড 3.1416 আমরা জানি, আর আর এর মানটা আমি কিন্তু গ হতে পাই 1.215 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন দেখো 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর আর হচ্ছে 1.215, এটার উপর কিউব। তো এখন গুণ করে ফেলো ভাইয়া, কি আগে আমরা এটা কিউব করি, 1.215 কিউব, তাই না, কিউব। তাহলে করলে আমরা এটা পাচ্ছি, এইটা ইন্টু এবার 3.1416 ইন্টু হচ্ছে 3.1416 এইটা পাচ্ছি, এইটা ইন্টু এবার 4 করব, ইন্টু হচ্ছে 4 সমান এইটা পাচ্ছি ডিভাইডেড বাই এখন আমরা 3 করব। সো আমি টোটাল জিনিসটা পাচ্ছি হচ্ছে 7.513। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের গোলকের আয়তন এত সেন্টিমিটার কিউব, বা হ্যাঁ সেন্টিমিটার কিউব, ওকে, ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের গোলকের আয়তন এত ঘন সেন্টিমিটার। এবার আমরা বের করব কি বলতো ভাইয়া, এবার আমাদেরকে বের করতে হবে হচ্ছে ঘনক আকৃতির যে বস্তু সেইটার আয়তন। দেখো তো এই যে 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির, তাহলে ঘনকের আয়তন কিভাবে নির্ণয় করে, জাস্ট দৈর্ঘ্য কিউব না, একটু আগে শিখেছি না ঘনকের আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য কিউব। তাহলে এবার আমাদের ঘনকের দৈর্ঘ্য হচ্ছে 1.95, তুমি লিখবা ঘনকের আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য কিউব, দৈর্ঘ্যের মানটা কত 1.95 সেন্টিমিটার, এটার উপর কিউব। তো দেখো তো ভাইয়া কত আসে, 1.95 এটার উপর আমরা কিউব দিলাম। তাহলে ভাইয়া আমি পাচ্ছি হচ্ছে 7.4148। এখন বলো তো ভাইয়া কোনটা তোমার কাছে বেশি মনে হয় আর কোনটা কম মনে হয়? এখানে বলছে যে কোনটির আয়তন বেশি, তাহলে অবশ্যই আমাদের গোলকের আয়তন বেশি। ওকে, গোলকের আয়তন বেশি, কারণ একটু কম এটাও 7.5 এর কাছাকাছি বলতে পারো, 7.4 পয়েন্টের পর এক ঘর কম, বাট তবুও আমাদের এটাই বেশি, 7.513 সেন্টিমিটার কিউব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি গোলকের আয়তন বেশি, উদ্দীপকের গোলক ও নিরেট ঘনক কোনটির আয়তন বেশি, গোলকের আয়তন বেশি। ক্লিয়ার, অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি ভাবে এই কোশ্চেন তো সলভ, নাকি সলভ না, জাস্ট তোমাকে যে কি কাজ করতে হবে, এই তিনটা সূত্র একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, সো এইবার দেখো ভাইয়া, এইবার আমরা সলভ করব হচ্ছে তোমাদের এই সিকিউটা, এবং এটাও ওই টাইপ 2 এ তুমি ধরতে পারো। জাস্ট শিখো, নিয়ম শিখো, অর্থাৎ তুমি জাস্ট এই যে সূত্র তিনটা, এই 3-4টা এটা একটু মুখস্থ রাখো। ওকে, কোনো সমস্যা হবে না। দেখো আমাদের এখানে হচ্ছে অনেক বড় একটা উদ্দীপক দেওয়া আছে, এগুলো চট্টগ্রাম বোর্ডে, আর চট্টগ্রাম বোর্ডে সবসময় ভিন্ন ধরনের সিকিউ আসে। আমি যেহেতু সিকিউ সলভ করতেছি তো তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর, সো আমি এটা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, এক্স শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 প্রধান স্কেলে 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। সেই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পার্ট এত, ভার্নিয়ার সমাপতন এত নির্ণয় করলো। আবার এটা সে করেছিল স্লাইড ক্যালিপার্স দিয়ে, আবার সে কি করলো, স্ক্রু গজ দিয়ে গোলকটির ব্যাস নির্ণয় করলো। তাহলে সে একবার স্লাইড ক্যালিপার্স দিয়ে গোলকের ব্যাস নির্ণয় করলো এবং স্ক্রু গজ দিয়ে গোলকটির ব্যাস নির্ণয় করলো। তাহলে গোলকটির ব্যাস কত, এত, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা আসলে এত, স্লাইড ক্যালিপার্স, যাই হোক এত কিছু আমাদের বলার দরকার নেই, আমাদের মেইন কথা হচ্ছে প্রশ্নে চলে যাওয়া। বলছে কি
যে স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম কথা ভাইয়া, গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলো তো আমাকে? 4 পাই আর স্কোয়ার। কি সূত্র? 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। তোমরা লিখে নিও বাংলা কথাটা। এখন আমাদের লাগবে হচ্ছে আর বা ব্যাস। কি লাগবে ভাইয়া? ব্যাসার্ধ লাগবে। আর হচ্ছে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ করতে গেলে আমাকে আবার কি বের করতে হবে? অবশ্যই ব্যাস বের করতে হবে। এখন এখানে কিন্তু বলছে স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলক, তার মানে আমাদের ব্যাসটা বের করতে হবে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে গোলকের ব্যাস। তাহলে আমরা আগে লিখে ফেলি, ডি সমান হচ্ছে আমাদের এম প্লাস ভি ইন্টু বেসি ভাইয়া। এখন দেখো তো ভাইয়া ডি সমান কত হয়? তাহলে আমাদের লাগবে হচ্ছে এম এর মান বা প্রধান স্কেল পার্ট। দেখো তো কি দিছে, প্রধান স্কেলের ভাগ সংখ্যা নয় সেই যন্ত্র দিয়ে একটি গোলকে, এই যে প্রধান স্কেল পার্ট 15 মিলিমিটার, এম হচ্ছে কত? 15 মিলিমিটার। আচ্ছা, প্লাস ভি, ভি হচ্ছে কি? ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভাইয়া 4 ইন্টু ভিসি। কি? ভিসি হচ্ছে ভাইয়া ভার্নিয়ার ধ্রুবক, ভিসি তো নাই, তাহলে আলাদা করে আবার ভিসির মানও নির্ণয় করতে হবে, এস বাই এন। তাহলে এস হচ্ছে আমরা জানি 1 মিলিমিটার, এন কত? এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এই যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10, তার মানে 1/10। তাহলে আসবে হচ্ছে 0.1 মিলিমিটার ভাইয়া। তাহলে এটাকে আমি লিখে দিলাম 0.1। তাহলে আমাদের টোটাল জিনিসটা আসলো কত? এগুলো সবগুলোই মিলিমিটার, এটাও মিলিমিটার ছিল, এটাও কিন্তু মিলিমিটারই রাখলাম। আচ্ছা, এবার আমরা কি করব? 4 ইন্টু 0.1, 4 ইন্টু 0.1 সমান হচ্ছে এত, প্লাস হচ্ছে আমাদের 15। তাহলে আমি পাচ্ছি হচ্ছে 15.4 মিলিমিটার। এটা হচ্ছে কি ভাইয়া? আমাদের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? আর সমান 15.4 ভাগ 2। সো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা সমান হচ্ছে 7.7 মিলিমিটার। তাহলে এখন আমি জাস্ট বসে দেই 4 পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান 7.7, তাই না? এটার উপর স্কোয়ার। তাহলে এখন তুমি গুণ করে ফেলো দেখি, 7.7 স্কোয়ার সমান হচ্ছে এত, এইটা ইন্টু হচ্ছে 3.1416 সমান হচ্ছে এত, এইটা ইন্টু হচ্ছে আমাদের 4। তাহলে আমি টোটাল জিনিসটা পাচ্ছি 745.06 মিলিমিটার। এটাকে তুমি সেন্টিমিটারে আনতে পারো না? অবশ্যই পারো। কিভাবে পারো? এইটা ভাগ তুমি এখন 10 করবা, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 74.50 সেন্টিমিটার। আমার কথা কি বুঝতে পারছো সবাই? অ্যান্সার কি ঠিক আছে না? আচ্ছা, অ্যান্সার মূলত হচ্ছে তোমাদের গাইডে যেটা করছে সেটা হচ্ছে এটাই রাখছে, এখানে মিলিমিটার আকারেই তারা আনছে। সো কোনো সমস্যা নাই, সেন্টিমিটার আকারে আনো, এইটাকে আবার মিটারে আনো, কোনো সমস্যা নেই, তোমার ব্যাপার, অ্যান্সার হলেই হলো। আচ্ছা, আমরা নেক্সটে দেখি ঘ নম্বরে কি বলছে ভাইয়া। ঘ নম্বরে বলছে যে গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথম কথা, গোলকটির ব্যাস আমরা দুইটা যন্ত্র দিয়ে পরিমাপ করছি, একটা স্লাইড ক্যালিপার্স, একটা হচ্ছে স্ক্রু গজ। এখন কোন যন্ত্রটা বেশি সূক্ষ্ম? এখন সূক্ষ্ম কিভাবে বুঝবো যে কোন যন্ত্রটা বেশি সূক্ষ্ম? এইখানে কিন্তু একটা কথা বলে দিছে তারা, বলে না দিলেও এটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গজের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান যথাক্রমে ভিসি ও এলসি। অর্থাৎ এই জিনিসটা মনে রাখো যে স্লাইড ক্যালিপার্স বেশি সূক্ষ্ম যদি হতে যায় তাহলে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে কি ভার্নিয়ার ধ্রুবক না, আর স্ক্রু গজের ক্ষেত্রে হচ্ছে লঘিষ্ঠ গলন, তাই না? ব্যাপারটা আমরা জানি। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মান যত কমবে তার মানে বুঝতে হবে স্লাইড ক্যালিপার যন্ত্রটা তত বেশি সূক্ষ্ম। আমার কথা কি ধরতে পারছো? ভার্নিয়ার স্কেলের মান ভার্নিয়ার ধ্রুবকের মান যত বেশি কম হবে তার মানে বুঝতে হবে স্লাইড ক্যালিপার্সটা তত বেশি সূক্ষ্ম। এরপরে আমাদের স্ক্রু গজের ক্ষেত্রে কি? লঘিষ্ঠ গণন। ঠিক একইভাবে লঘিষ্ঠ গণন যত কম হবে আমাদের কি হবে বলতো? এই স্ক্রু গজ যন্ত্রটা তত সূক্ষ্ম হবে। তার মানে আমি ভিসি আর এলসি বের করে দেখবো কোনটার মান বেশি কম। যেটার মান বেশি কম, ধরো ভিসির মান বেশি কম আসলো, তার মানে আমি বলবো স্লাইড ক্যালিপার্সটা বেশি সূক্ষ্ম। আর যদি দেখা যায় যে না এলসির মানটা বেশি কম, তাহলে আমি তখন বলবো স্লাইড ক্যালিপার্সের তুলনায় স্ক্রু গজ যন্ত্রটা বেশি সূক্ষ্ম। আমার কথা কি ধরতে পারছো? তাহলে আমাকে বের করতে হবে ভিসি আর এলসি। আমি অলরেডি ভিসি কিন্তু গ নম্বরে বের করে ফেলছি। তাহলে অলরেডি ভিসি আমরা বের করে ফেলেছি 0.1 মিলিমিটার।
এখন আমরা এলসি বের করব। এখন এলসি বা লঘিষ্ঠ গণন কিভাবে বের করব, এর কি কোনো সূত্র আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লঘিষ্ঠ গণন আছে, বাট সেক্ষেত্রে এই মানগুলো লাগবে। কিন্তু লঘিষ্ঠ গণনের আর একটা সূত্র আছে যেটা আমি তোমাদেরকে বলে দিতে চাই। লঘিষ্ঠ গণন এলসি সমান হচ্ছে ভাইয়া পিস ডিভাইডেড বাই হচ্ছে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, বা হচ্ছে পিস ডিভাইডেড বাই এন হচ্ছে কি বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। বাট কথা হচ্ছে তুমি যদি এই সূত্র ইউজ করে এলসির মান বের করতে চাও, তোমার পিস লাগবে। এখন পিস কোথায় আছে? তোমার কি উদ্দীপকে কোথাও পিসের মান দেয়া আছে? নাই। তার মানে তুমি এই সূত্র ইউজ করে এলসির মান নির্ণয় করবে না, তুমি এই সূত্র ইউজ করে করবা। তুমি লিখবা যে স্ক্রু গজে গোলকের ব্যাস ডি বার ইকুয়াল টু এল প্লাস এন ইন্টু এলসি। ওকে ভাইয়া, এখন তোমার এইখানে কি ডি হচ্ছে গোলকের ব্যাস, এরপরে এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট, এন হচ্ছে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, আর লঘিষ্ঠ গণন কি বের করতে হবে বা ন্যূনাঙ্কটা বের করতে হবে। তাহলে এখন দেখো আমাদের কি আছে, প্রথমে হচ্ছে ডি গোলকের ব্যাস, দেখো তো আছে কিনা, ব্যাস 15.44 মিলিমিটার, তাহলে 15.44 সমান এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট, এই যে দেখো ভাইয়া দেয়া আছে না, দেখো তো রৈখিক স্কেল পার্ট, স্লাইড ক্যালিপাস স্ক্রু গজ, আচ্ছা রৈখিক স্কেল পার্ট। সো দেখো রৈখিক স্কেল পার্ট হচ্ছে আমাদের কোনটা, এই যে 15 মিলিমিটার। প্রধান স্কেল পার্ট বা রৈখিক স্কেল পার্ট একই। এখন বলবা ভাইয়া এটা তো আমাদের স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে, আমরা তো বের করতেছি স্ক্রু গজের ক্ষেত্রে। ভাইয়া প্রধান স্কেল সব জায়গায় একই, তুমি স্লাইড ক্যালিপার্স বলো স্ক্রু গজ বলো, প্রধান স্কেল বা রৈখিক স্কেল অল টাইম একই। তোমার এই যে এটাই হচ্ছে প্রধান স্কেল। যদি এইটা তোমাদের স্ক্রু গজে লাগানো থাকে তখন আমরা বলবো স্ক্রু গজের প্রধান স্কেল, আর যদি তোমার স্লাইড ক্যালিপার্সে এটা লাগানো থাকে তখন আমরা বলবো স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল। তার মানে মানটা অল টাইম সমান। যদি এইখানে তোমাদের এই প্রধান স্কেল পার্ট 15 মিলিমিটার এখানে না দিয়ে স্ক্রু গজের ক্ষেত্রে বলতো যে রৈখিক স্কেল পার্ট 15 মিলিমিটার, তখনও কিন্তু আমরা এইটার ক্ষেত্রেও এই 15 মিলিমিটারই ব্যবহার করতাম। ভাইয়া এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে এটা হচ্ছে আমাদের 15 মিলিমিটার প্লাস এন হচ্ছে কি বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 44 দেয়া আছে, ইন্টু হচ্ছে এলসি বা লঘিষ্ঠ গণন এখন তোমাকে বের করতে হবে। তো বের করা কি কোনো ব্যাপার হবে? আমার কাছে মনে হয় না কোনো ব্যাপার হবে। তাহলে দেখো আমরা যদি 15.44 এই প্লাস 15টা এই পাশে আসলে -15 সমান হবে কি 44 এলসি। ওকে, তাহলে এটা হবে কি 0.44 হবে। আমরা যদি উল্টা পাশ করি তাহলে 44 এলসি সমান হবে 0.44, অর্থাৎ এইটা আর এটা বিয়োগ করলে 0.44 আসবে। তাহলে এলসি সমান কত হবে? 0.44 ডিভাইডেড বাই 44। তাহলে এই যে 0.44 ডিভাইডেড বাই 44, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া 0.01 মিলিমিটার। তার মানে আমি ভিসির মান পাইছি 0.1 মিলিমিটার, আর এলসির মান হচ্ছে ভাইয়া 0.01 মিলিমিটার। তোমার কাছে আমার প্রশ্ন কোনটা ছোট বলো তো ভাইয়া? অবশ্যই এইটা ছোট, 0.01 মিলিমিটার লেস দেন হচ্ছে ভাইয়া 0.1 মিলিমিটার। আর যেহেতু আমাদের এইখানে 0.01টা হচ্ছে এলসি কি অবশ্যই স্ক্রু গজ, তার মানে আমি বলবো অতএব এই স্লাইড ক্যালিপার্সের চেয়ে উদ্দীপকের স্ক্রু গজ দিয়ে পরিমাপকৃত যে মানটা এটা বেশি সূক্ষ্ম ছিল, বা স্ক্রু গজ যন্ত্রটি বেশি সূক্ষ্ম। ক্লিয়ার? অর্থাৎ যার মানটা কম আসবে, ভিসি আর এলসির মধ্যে যার মান কম সেটাই হবে আমাদের বেশি সূক্ষ্ম। ওকে ভাইয়া, ক্লিয়ার? আশা করি তোমাদের ফুললি ক্লিয়ার। ওকে, সো এখন আমরা তোমাদের লাস্ট আর একটা সিকিউ সলভ করব, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিউ, টাইপ 2 এর মধ্যেই ধরতে পারো। আর এর পরবর্তীতে আরও 2-1টি টাইপের সিকিউ থাকলেও সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না, ক্লাসটা অলরেডি অনেক বড় হয়েছে। আশা করি এমনিতে এগুলোর মধ্যে থেকে এই কমন পেয়ে যাবো। ওকে, এগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন অবশ্যই আসবে, কেন আসবে না? দেখো বলছে যে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস 5.8 সেন্টিমিটার পাওয়া গেল, আর ভার্নিয়ার ধ্রুবকের মানটা দিয়ে দিছে 0.02 সেন্টিমিটার। ফার্স্টলি আমরা আগে গ নম্বরটা একটু করি। বলা হয়েছে যে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা এটা কোন সূত্র ইউজ হবে সেটা আগে তোমাকে ভাবতে হবে। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যায় একমাত্র এই সূত্রই আছে। কোন সূত্রই? ভিসি ইকুয়াল টু এস বাই এন। এই যে এন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা, এই এন এর মান আমাদেরকে জানতে হবে। আচ্ছা, সো এই এন এর মান জানার জন্য আমার কিসের মান লাগবে? এস এর মান আর ভিসির মান। আমার কলম লিখতেছে না, আর
এস এর মান আর কিসের মান লাগবে, ভিসির মান। যদি এই দুইটা আমরা পাই কোনো রকমে তাহলে এন এর মান পাইছি। আচ্ছা দেখো তো ভিসির মান অলরেডি কি দেওয়া আছে ভাইয়া, ভিসি সমান 0.02 সেন্টিমিটার, মনে রাখতে হবে সেন্টিমিটার। এস কি, এস হচ্ছে কিন্তু প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান, এটা এখানে যেহেতু দেয়া নাই আমরা তো জানি এটার মান 1, জানি কিনা তোমরাই বলো তো, 1 মিলিমিটার, এটা জানি কিনা। এখন কথা হচ্ছে এটা হয়ে গেছে সেন্টিমিটার, এটা হয়েছে মিলিমিটার, অ্যান্সার কি মিলবে, মিলবে না। সুতরাং যে কোনো একটাকে তোমাকে হয় এটাকে মিলিমিটার বা এটাকে সেন্টিমিটার বানাতে হবে। তো আমরা এটাকেই মিলিমিটার করি, তাহলে এটার সাথে যদি আমি 10 গুণ করি তাহলে কিন্তু মিলিমিটার হবে। 0.2 ইন্টু হচ্ছে ভাইয়া 10, তাহলে আমাদের কত মিলিমিটার আসে বলো তো, 0.2 মিলিমিটার। এখন দেখো আমরা ভিসির মান পাইছি 0.2 সমান, এস এর মান পাইছি 1 আর এন এর মান বের করতে হবে। আমাকে কে ঠেকায়, এই এন ওপাশে গিয়ে গুণ হবে, অর্থাৎ 0.2 এন হবে সমান 1 হবে, আর এন সমান কি হবে 1/0.2 হবে। সো এই যে 1 ভাগ হচ্ছে 0.2 করলে আমরা পাবো হচ্ছে 5, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে 5, এটা আমাদের অ্যান্সার। সোজা না, সোজা, অবশ্যই সোজা। আচ্ছা ঘ নম্বরটার দিকে একটু খেয়াল করো, ঘাবলা লাগতে পারে তোমাদের। এই সূত্র তো তোমরা জানো, এটা একটু মুখস্থ করে নিও তাড়াতাড়ি। আচ্ছা এখন কথা হচ্ছে ঘ নম্বরটার দিকে একটু ঘাবলা থাকতে পারে, যদিও একই টাইপেরই কোশ্চেন, একই কোশ্চেন, কোনো আলাদা মিস্টেক নেই, একটু বুঝালেই পারবা। বলা হয়েছে গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা এটা বলা হয়েছে। আমরা এর আগে দেখেছিলাম যেগুলোর আয়তন পরিমাপে যথার্থ বা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হয় সেগুলো মূলত গোলক ছিল না, বাট এটা গোলকের ক্ষেত্রে বের করতে বলছে। আচ্ছা সোজা, একেবারেই সিম্পল, একই জিনিস। কিন্তু কথা হচ্ছে ফার্স্টলি আমরা জানি যে আমাদের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে গেলে আমাদের যান্ত্রিক ত্রুটি ই এর মান আগে বের করতে হবে। আচ্ছা যান্ত্রিক ত্রুটি কি, যান্ত্রিক ত্রুটি হচ্ছে ভাইয়া পরিমাপকৃত যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেইটার কত পার্সেন্ট দেয়া আছে উদ্দীপকে, সেটা যান্ত্রিক ত্রুটি আমরা জানি। কিন্তু এখানে কিন্তু উদ্দীপকে দেওয়া নাই যে এই যে ব্যাস পরিমাপ করে এত পাইলো এবং ব্যাস পরিমাপের ত্রুটি হচ্ছে এত পার্সেন্ট, দেয়া নাই। তাহলে এখন আমরা কি করব, যান্ত্রিক ত্রুটি কিভাবে বের করব, এটাই তো আমাদের কথা। সো এই ক্ষেত্রে তোমরা জাস্ট মনে রাখবা যদি এরকম দেয়া না থাকে তাহলে যান্ত্রিক ত্রুটি হবে এই ভিসির অর্ধেক। আমার কথাটা ভালোভাবে খেয়ে নাও, মুখস্থ করে নাও। যদি দেওয়া না থাকে কত পার্সেন্ট ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি, সরি আপেক্ষিক ত্রুটি না, যে ব্যাস পরিমাপে ত্রুটি এত পার্সেন্ট, এটা যদি দেওয়া না থাকে তাহলে ত্রুটিটা, যান্ত্রিক ত্রুটিটা হবে এই ভিসির অর্ধেক। খাইছো কথা, ঠিক আছে। তাহলে এখন কি হবে 0.02 ডিভাইডেড বাই 2, এটার কি অর্ধেক। তাহলে এখন দেখো তো ভাইয়া কত আসে, 0.02 ডিভাইডেড বাই 2 করলে আমরা পাবো 0.01, এটা কি অফকোর্স সেন্টিমিটার। আচ্ছা ক্লিয়ার। এখন যদি যান্ত্রিক ত্রুটি আমরা পাই, আমাদের মেইন যে ব্যাস ডি হচ্ছে কি ব্যাস, মেইন ব্যাস হচ্ছে 5.8 সেন্টিমিটার, ভালো কথা। এখন বের করতে কি হবে বলো তো, সর্বোচ্চ ব্যাস বের করতে হবে, এই যে সর্বোচ্চ ব্যাস। আচ্ছা সর্বোচ্চ ব্যাসটা কি হবে একটু জানাও তো, সর্বোচ্চ ব্যাস হবে এই মেইন ব্যাস যোগ যান্ত্রিক ত্রুটি। আর এই জিনিসটা আমি হয়তো এখনো বলি নাই, বা এটা আমার একটু মিস্টেকই হয়েছে, ভুলই হয়েছে এই যাবতীয় যতগুলো সিকিউ করছে সবগুলোতেই, বাট ওটা বড় কোনো ভুল না। জাস্ট কি হবে এই যান্ত্রিক ত্রুটিটার আগে, যান্ত্রিক ত্রুটির যে মানটা আছে না এর আগে প্লাস মাইনাস এইরকম করে দিবা, ওকে। যে কোনো জায়গায় যান্ত্রিক ত্রুটির আগে প্লাস মাইনাস দিবা। কেন প্লাস মাইনাস, কারণ এই মানটা আমরা কখনো যোগ করতেছি আবার কখনো বিয়োগ করতেছি, অর্থাৎ এই মানটা যোগও করতে হয় বিয়োগও করতে হয়। তাই জন্যই কিন্তু যেহেতু 0.01 আছে এর আগে তুমি প্লাস মাইনাস দিবা। খেয়াল রাখছো কথাটা, ওইগুলোতেও একটু মিস্টেক হইতে পারে, বাট ওটা কোনো মিস্টেক না, ওটা এমনিতেই স্যারে বুঝে নেবে, এর মানি যান্ত্রিক ত্রুটি মানি প্লাস মাইনাস। ক্লিয়ার আমার কথা। আচ্ছা সর্বোচ্চ ব্যাস কত হবে, আমি এইটা প্লাস এইটা করবো, অর্থাৎ 5.8 প্লাস হচ্ছে 0.01, কত আসে একটু খেয়াল করো তো, 5.8 প্লাস হচ্ছে কি 0.01, আমরা পাবো 5.8 অন ভাইয়া, ওকে অফকোর্স সেন্টিমিটার। আচ্ছা এরপরে আমাদের কি বের করতে হবে, সর্বনিম্ন ব্যাস, সর্বনিম্ন ব্যাসটা কত হবে তুমি বলো তো। এই 5.8 থেকে জাস্ট আমি মাইনাস 0.01 করবো না, অফকোর্স, তাহলে এই যে 5.8 থেকে আমি মাইনাস 0.01 করবো, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 5.79 সেন্টিমিটার, ভালো কথা। এখন আমাকে কি বের করতে হবে, আয়তন বের করতে হবে, কারণ আমাকে বলছে কি গোলকের আয়তন পরিমাপে যথার্থতা নির্ণয় করো। তাহলে এখন আমি কি করব বলো তো, মেইন যে আয়তন সেইটা বের করব, আয়তন ভি দ্বারা ধরলাম ভি। এখন অনেকেই বলবো ভাইয়া আমি যদি এইটার উপর কিউব করি তাহলেই তো আমি আয়তন পাচ্ছি, কিন্তু ভাইয়া অতটাও সহজ না। যদি সূত্র না জানো তাহলে সূত্র আগে জানতে হবে, গোলকের আয়তনের সূত্র কি
4/3 পাই আর কিউব। ওকে, তাহলে আমাদের কি হবে, আয়তন যাই হোক না কেন এটা হবে হচ্ছে কি 4/3 পাই আর কিউব। এখন কথা ভাইয়া 4/3ও লিখলাম, পাই এর মানটাও লিখলাম, দেখা যাচ্ছে কি আমি জানি না দেখা যাচ্ছে কি না, বাট আমি যদি একটু অন্য কালের কলম ইউজ করি আশা করি কোনো তোমাদের সমস্যা হবে না। আচ্ছা 3.1416 ইন্টু আর এর মানটা এখন আমাদের সমস্যা। আমরা এখানে কিন্তু ডি পাইছি, ডি মানে কি ব্যাস, আর কি আর হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এইটার অর্ধেক। তাহলে 5.8 এর অর্ধেক কত হবে, তুমি জাস্ট এখানে এইরকম রাখতে পারো 5.8 ডিভাইডেড বাই 2, এর উপর হচ্ছে আমাদের কিউব আছে, কিউব, এটাই তো ব্যাসার্ধ। বুঝতে পারছো কথা আমার? আচ্ছা এখন দেখো তো কত আসে তোমার 5.8। ক্যালকুলেটরে কিভাবে করবা আমি বলে দেই, এই 100 ms এর ক্যালকুলেটরে করবা হচ্ছে কি আগে এইটার কাজ করবা 5.8 ভাগ 2, 5.8 ডিভাইডেড বাই 2, এটা আগে অ্যান্সারটা বের করলা। বের করার পর এখন এইটার উপর কি আছে, কিউব আছে, এই যে দিলা, এই যে কিউব দিলাম। আচ্ছা বের করলাম এইটা ইন্টু এবার 3.1416, এটা ইন্টু কি 3.1416 ইন্টু হচ্ছে আবার 4। ওকে, যেহেতু উপরের সবগুলো আগে গুণ, সমান হচ্ছে আমাদের এইটা ডিভাইডেড বাই এখন জাস্ট 3। তাহলে আমি পাচ্ছি 102.1606। এটা অবশ্যই কি হবে বলো তো, আয়তন যেহেতু সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। আচ্ছা ক্লিয়ার। এর পরবর্তীতে এখন আমি যেহেতু মেইন ব্যাস থেকে মেইন আয়তন বের করলাম, এবার সর্বোচ্চ ব্যাস থেকে সর্বোচ্চ আয়তন বের করব না, ব্যাপারটা তো ঠিক এইটাই, তাই না? সর্বোচ্চ আয়তন, সো সর্বোচ্চ আয়তন কি হবে, ওই একই আগে সূত্র লিখে ফেলি আয়তনের, 4/3 ইন্টু পাই আর কিউব। আচ্ছা ভালো কথা, 4/3 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু আর। আর এখন কি, যেহেতু আমাদের সর্বোচ্চ ব্যাস এইটা, তাহলে আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এই সর্বোচ্চ ব্যাসের অর্ধেক, যেহেতু সর্বোচ্চ আয়তন বের করতেছি, তাহলে 5.81 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের আর এর মান, এইটার উপর আমাদের কিউব। এখন তুমি হিসাব করো দেখি কত আসে, 5.81 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 সমান এত, এটার উপর আমি 3 করলাম, ইন্টু হচ্ছে আমাদের কত 3.1416, আচ্ছা ইন্টু হচ্ছে আমাদের 4 সমান হচ্ছে এত ডিভাইডেড বাই 3। আচ্ছা আমি পাচ্ছি হচ্ছে ভাইয়া 102.6899 সেন্টিমিটার কিউব। আচ্ছা এটা আমাদের সর্বোচ্চ আয়তন। এরপরে আমি কি বের করব আবার বলো তো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এবার আমি বের করব এই সর্বনিম্ন ব্যাস থেকে সর্বনিম্ন আয়তন, সর্বনিম্ন আয়তন। আচ্ছা কত আসবে বলো সর্বনিম্ন আয়তন, আগে সূত্র লিখে ফেলে 4/3 ইন্টু পাই ইন্টু হচ্ছে আর কিউব, বা 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে আর এর ভ্যালুটা এবার কোনটা, এই সর্বনিম্ন ব্যাস এত, তাহলে আর এর ভ্যালু কি ব্যাসার্ধ, অর্থাৎ এই সর্বনিম্ন ব্যাসের অর্ধেক 5.79 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ব্যাসার্ধ, এর উপর কিউব আছে, দিলাম কিউব। এখন তুমি ক্যালকুলেট করো দেখি ভাই কত আসে, 5.79 ডিভাইডেড বাই হচ্ছে 2, এটার উপর হচ্ছে আমাদের কিউব, ভালো কথা। এরপরে হচ্ছে 3.1416 ইন্টু হচ্ছে আমাদের 4 সমান এত ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 101.6331 ওকে সেন্টিমিটার কিউব। একটা জিনিস খেয়াল রাখবা, অল টাইম যেহেতু তুমি এই কাজটা করছো যে কি মেইন আয়তনে পয়েন্টের পরে 4টা নিছো, তাহলে সর্বোচ্চ আয়তনেও তুমি 4টা নিবা, সর্বনিম্ন আয়তনেও 1 2 3 4টা নিবা পয়েন্টের পরে, এটা হচ্ছে একটা টেকনিক, তাহলে তোমার হিসাব সুবিধা হবে ভাইয়া, পূর্ণ মান আসবে। ওকে আমার কথা বুঝতে পারছো? আচ্ছা এখন আমাদের সর্বনিম্ন আয়তন শেষ, সর্বোচ্চ আয়তন শেষ, এখন আমাদেরকে কি জানি বের করতে হয়, ত্রুটি সমূহ। কি ত্রুটি সমূহ, তাহলে এই যে এইভাবে দিবা, এই যে ত্রুটি সমূহ লিখবা। প্রথম ত্রুটিটা কি হবে, সর্বোচ্চ আয়তন হতে মেইন আয়তনটা মাইনাস, অর্থাৎ 102.6899 মাইনাস হচ্ছে আমাদের মেইন আয়তন, অর্থাৎ 102.1606। ক্লিয়ার? সমান কত আসে এখন খেয়াল করো দেখি, 102.6899, কি করলাম 6899, ভালো কথা, মাইনাস হচ্ছে 102 পয়েন্ট কত 1606। আচ্ছা তাহলে আমি পাচ্ছি 0.5293,
0.5293। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা ত্রুটি। আরেকটা ত্রুটি কি, এই মেইন আয়তন হইতে সর্বনিম্ন আয়তন বিয়োগ করতে হবে। তাহলে মেইন আয়তন 102.1606 মাইনাস এবার সর্বনিম্ন আয়তন 101.6331 সমান এখন কত আসে, 102.1606, তাই না? আচ্ছা, মাইনাস হচ্ছে 101.6331। আচ্ছা, আমি পাচ্ছি হচ্ছে 0.5275। বলো ভাইয়া, দুইটা ত্রুটি পাইছি, কিন্তু আমাকে নিতে হবে কোনটা? অবশ্যই বড় যে ত্রুটি। এখানে দুইটাই সমান, বাট এইখানে 529 আর এখানে 527, তাহলে কোনটা বড়? এটা। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি কোনটা হবে? চূড়ান্ত ত্রুটি হবে হচ্ছে ওইটা 0.5293। এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তাহলে এখন আমরা কি বের করব জানি? আপেক্ষিক ত্রুটিটা বের করব। তাহলে দেখো তো, এই যে আপেক্ষিক ত্রুটি আমাদেরকে বের করতে হবে। আপেক্ষিক ত্রুটি সমান কি? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই হচ্ছে পরিমাপকৃত, যেহেতু আয়তন এখানে, তাহলে পরিমাপকৃত আয়তন ডিভাইড ইন্টু হচ্ছে 100, কারণ পার্সেন্টে আনবো। তাহলে চূড়ান্ত ত্রুটি আমাদের কত? 0.5293 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই পরিমাপকৃত আয়তন, আমাদের যে মেইন আয়তন, এই যে মেইন আয়তনটাই হচ্ছে আমাদের পরিমাপকৃত আয়তন। তাহলে পরিমাপকৃত আয়তন কত? 102.1606। আচ্ছা, এখন দেখো তো আমাদের তাহলে কি আপেক্ষিক ত্রুটিটা কত আসে? দেখো, তাহলে আমরা এইটা ইন্টু হচ্ছে আমাদের 100 সমান হচ্ছে এত ডিভাইডেড বাই কত? 102.1606। আচ্ছা, আমি পাচ্ছি কত ভাইয়া? দেখো 0.516, বা অত লেখার দরকার নেই, 0.5 বা হাফ। তার মানে আমাদের আপেক্ষিক ত্রুটি মাত্র 0.5%। দেখো, অর্থাৎ তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটিটা যদি এত হয়, তাহলে সঠিক কত তুমি বলো তো? সঠিক হচ্ছে আমাদের 100 বিয়োগ 0.5, অর্থাৎ 99.5, অর্থাৎ 99.5% সঠিক একটা জিনিস। তাহলে তাকে কি আমরা ভুল বলতে পারবো কখনো? কখনোই না। তার মানে একদম খাঁটিভাবে যথার্থ হয়েছে। খাঁটিভাবে যথার্থ হয়নি, মাত্র 0.5% ত্রুটি, অনেকটা যথার্থ হয়েছে। আমরা জানি 90 হলেও আমরা তাকে কি করতে পারি? যথার্থ বলতে পারি। সে জায়গায় 99.5% সঠিক, আর ভুল মাত্র 0.5%, তার মানে একদম যথার্থ। সো ভাইয়া, একই অঙ্কই, জাস্ট অন্যরকম, ভিন্ন রকম। আজকের ক্লাস আর বাড়াবো না। সবাই দ্রুত বলবো না, তোমাদের কাজ এটা থাকবে, তোমরাই বুঝে নিবা যে আমি কি করতে বলতেছি আমার চ্যানেলটাকে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।